প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নাম বাঁধন শেখ মিজান। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতির এই প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ক্লাসে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাংলা প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেই বিষয়ে আলোচনা করব। তো দেখো, এখানে একটা মডেল টেস্ট রয়েছে, তাই না? এটা আমার এক্সাম ব্যাচে নেওয়া একটা মডেল টেস্ট। সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এটা একটা সলভ ক্লাসও বলতে পারো। তারপরেও তোমাদের ক্ষেত্রে বেশ উপকারী হবে আশা করি। তো তোমরা জানো যে গত বছর এবং বাংলা বিষয়ে মোট 25টি এমসিকিউ এসেছিল। তো আমার এখানে 28টা এমসিকিউ আছে। হ্যাঁ, তো এই বছর সার্কুলার দিলে বোঝা যাবে যে কয়টা এমসিকিউর উপর বাংলা প্রশ্ন হবে, তাই না? তো যাই হোক, আমাদের মডেল কোশ্চেন আমরা 28টা এমসিকিউ রেখেছি এক্সট্রা প্র্যাকটিসের জন্য। দেখা যাক সার্কুলারে কয়টা দেয়। তো চলো আমাদের আলোচনা শুরু করি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের মডেল টেস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যান্সার দেওয়া আছে। তো তোমরা যখন পরীক্ষা দেবে তখন তো অবশ্যই অ্যান্সার থাকবে না, তাই না? এটা তো অ্যান্সার শিট, এটা ইনস্ট্রাক্টর প্যানেল। আমি যেহেতু কোশ্চেন তৈরি করছি, আমার কাছে তো অ্যান্সার থাকবেই, তাই না? তো দেখো, ব্যাখ্যা সহ অ্যান্সার তোমরা পাবা এই এক্সাম ব্যাচে ভর্তি হইলে। তো তোমরা যখন এক্সাম দেবে তখন তো আর অ্যান্সার পাবে না। তো দেখো, আমরা প্রথম কোশ্চেনটা সলভ করব এবং এটার অ্যান্সারও দেওয়া আছে নিচে, এবং আমরা এটা ব্যাখ্যাও দেখবো। হ্যাঁ, তোমরা যখন অ্যান্সার সাবমিট করবে তখন কিন্তু ঠিক এমনভাবেই আসবে। হ্যাঁ, তখন তোমরা অ্যান্সার দেখতে পাবে, কোশ্চেনের ব্যাখ্যা দেখতে পাবে, তাই না? কেন ওই উত্তরটাই হলো সেটার ব্যাখ্যা দেখতে পারবে। তো দেখো, আমরা প্রথম কোশ্চেনটা লক্ষ্য করবো। মানব শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? তো প্রকৃতি ও প্রত্যয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তোমার এটা যে কোনো বিশ্ববিদ্যালয় আসে, তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। তো মানব শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দেখো, তোমার 4টা অপশন দেওয়া আছে, প্রতিটা অপশনই তোমার কাছে সঠিক মনে হবে, তাই না? মান প্লাস ব, তাই না? মনো প্লাস ইষ্ণ, মানু প্লাস ইষ্ণ, মা প্লাস নব, তাই না? প্রতিটাই তোমার কাছে সঠিক মনে হতে পারে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর কোনটা বলো তো? মনু প্লাস ইষ্ণ। দেখছো, বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। এখন আমরা এটা ব্যাখ্যা করব যে কেন বি নাম্বারটা রাইট অ্যান্সার, তাই না? কেন এটা রাইট অ্যান্সার হইল। তো তোমার বুঝতে হবে মানব শব্দটা দিয়ে কি বোঝায়। মানব শব্দটা দিয়ে বোঝায় মানুষের সাথে সম্পর্কিত, তাই না? মানবীয় গুণাবলী আমরা অনেক সময় বলি। তো মানুষের সাথে যেটা সম্পর্কিত, এটাই মানুষের যেটা হওয়া উচিত বা মানুষের কাছ থেকে যেটা প্রত্যাশা করা উচিত, এমন জিনিসই কি মানব, মানুষের সাথে সম্পর্কিত, এটাই মনে রাখো। তো মান যোগ ব, ঠিক আছে। আচ্ছা, আগে আমরা প্রত্যয় ও উপসর্গ এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো তোমরা অনেকেই জানো, তারপর প্রত্যয় আর উপসর্গের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, আবার একটা মিলও আছে। মিল কোন দিক দিয়ে সেটা আগে আমরা বলি। প্রত্যয় এবং উপসর্গের মধ্যে মিল হচ্ছে এই দিক দিয়ে যে এদের নিজস্ব কোনো অর্থ নেই। হ্যাঁ, প্রত্যয়েরও নিজস্ব কোনো অর্থ নেই, উপসর্গেরও নিজস্ব কোনো অর্থ নেই, তবে অর্থ দ্যোতকতা আছে। হ্যাঁ, অর্থদ্যোতকতা মানে কি? অন্য শব্দের শুরুতে বা শেষে বসে ওই শব্দের অর্থ পরিপূর্ণভাবে বা আংশিকভাবে পরিবর্তন করতে পারে, এটাই হচ্ছে কি অর্থদ্যোতকতা। তো উপসর্গ এবং প্রত্যয় উভয়ের এই অর্থদ্যোতকতার ক্ষমতা আছে। হ্যাঁ, অন্য শব্দের পূর্বে বা শেষে বসে ওই শব্দের অর্থ চেঞ্জ করে দেয়। তো এই জন্য এদের অর্থদ্যোতকতা আছে। তো এই দিকটা মিল আছে, তাই না? নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের অর্থ পরিবর্তন সাধন করতে পারে, এদিক দিয়ে মিল আছে। তো অমিল কোন দিক দিয়ে? অমিল হচ্ছে এই দিক দিয়ে যে তোমার প্রত্যয় বসে শব্দের শেষে, উপসর্গ বসে শব্দের পূর্বে বা শুরুতে, তাই না? এখানে দেখো আমরা সেটাই দেখতে পাচ্ছি, যেহেতু এখানে প্রত্যয়ের কথা বলছে, তো প্রত্যয় তোমার শেষেই বসেছে, তাই না? এই যে প্রত্যয় কোনগুলোর কথা, যে ব বা ইষ্ণ, তাই না? বা নব, ঠিক আছে, মানে শেষে যেটা থাকে সেটাই হচ্ছে প্রত্যয়। তোমরা দেখবো যে প্রত্যয়ের ক্রাইটেরিয়া ফিল করছে কোনটা, তাই না? প্রকৃতি কোনটা? প্রকৃতি হচ্ছে মূল অংশ, তাই না? মূল শব্দ যেটা, সেটাই হচ্ছে কি প্রকৃতি বা রুট। এটা হচ্ছে তোমার কি মূল শব্দ। তো আমরা দেখব যে প্রত্যয় হওয়ার জন্য যে সকল দিক আর কি মেনে চলা লাগবে, সেটা আসলে মেনে চলতেছি কিনা। আমরা জানি কি বলতো, প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়, তাই না? শব্দের শেষে যুক্ত হয়ে ওই শব্দের অর্থ পরিপূর্ণভাবে চেঞ্জ করে দেয় বা আংশিক চেঞ্জ করে। তো আমরা দেখি তোমার প্রথম অপশনটা ব। আচ্ছা, ব এর নিজস্ব কোনো অর্থ নেই, তার মানে এটা হইতে পারে। তারপর দেখো ইষ্ণ, এটার নিজস্ব কোনো অর্থ নেই, এটাও হইতে পারে। সি নাম্বার অপশন, এটাও ইষ্ণ, এটাও হইতে পারে। কিন্তু দেখো ডি নাম্বারটা কোনোভাবেই হয় না। মা প্লাস নব। আচ্ছা, নবর তো একটা অর্থ আছে, তাই না? নব মানে নতুন, তো অর্থ থাকলে তো হবে না, প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই, তার মানে ডি নম্বরটা আমাদের আগে থেকেই বাদ গেল, তাই না? এভাবে তোমার আইডেন্টিফাই করে বাদ দিতে হবে। এবার আমরা দেখবো যে এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, মান প্লাস ব। আচ্ছা, আমরা ধরলাম যে এই নাম্বারটা হইতে পারে, কিন্তু এই নাম্বারটা হবে না কেন? কারণ আমরা বলছি মানব শব্দটা মানুষের সাথে সম্পর্কিত, এটা মানের সাথে সম্পর্কিত না। মান মানে একটা পরিমাণ, তাই না?
নির্দিষ্ট একটা মান। তো এটা কিন্তু মানের সাথে সম্পর্কিত না, একটা মানুষের সাথে সম্পর্কিত, তাই না? মানুষ, মানব জাতির সাথে সম্পর্কিত। তার মানে এ নাম্বার অপশনটাও হবে না। এভাবে তোমাদেরকে আলাদা করতে হবে বা বাদ দিতে হবে। এটাকে এলিমিনেশন প্রসেস বলে, তাই না? বাদ দেওয়ার যে প্রক্রিয়া। তো আমরা বুঝলাম যে এ নাম্বারটা ডি নাম্বারটা হবে না, বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, তো মানু প্লাস ইষ্ণ নাকি মনু প্লাস ইষ্ণ? হ্যাঁ, এখানে কিন্তু মনু প্লাস ইষ্ণ হবে। হ্যাঁ, মনু মানে কিন্তু মানুষ। মনু শব্দটা কিসের সাথে সম্পর্কিত? মানুষের সাথে সম্পর্কিত। বরিশালের ভাষায় কি বলে? মনু বলে, তাই না? তো বরিশালের ভাষা তোমরা এটা কিন্তু ভুল বলে না। হ্যাঁ, মনু কিন্তু একটা শুদ্ধ, বা এটার একটা অর্থ থাকতে হবে, তাই না? যে প্রকৃতি যেটা সেটার অর্থ আছে, আমরা সেটা বলছি। বাট প্রত্যয় যেটা শেষে যুক্ত হয় সেটার কোনো অর্থ নেই। তো এখানে আমাদের যেটা বলতেছিলাম আমরা, হ্যাঁ, বি নাম্বার অপশন হচ্ছে মনু প্লাস ইষ্ণ, এটাই রাইট অ্যান্সার। হ্যাঁ, কেন? কারণ মনু শব্দটা মানুষের সাথে সম্পর্কিত। আমাদের কি লাগবে? মানুষের সাথে সম্পর্কিত হতে হবে, তাই না? এটাই তো। এবং সি নাম্বারটা আমরা কেন নিলাম না? সি নাম্বারটার দিক খেয়াল করো তোমরা। সি নাম্বারটায় বলা হয়েছে যে হ্যাঁ, মানু প্লাস ইষ্ণ, মানু বলতে কোনো শব্দ নেই। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কেন 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি হলো। তারপরে দেখো এখানে ব্যাখ্যা দেয়, তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। তো পরীক্ষায় এইভাবে না এসে আসতে পারতো যে এটা কোন ধরনের প্রকৃতি ও প্রত্যয়, তাই না? বা কোন ধরনের প্রত্যয়, এটাও কিন্তু আসতে পারতো। তো সেটার অ্যান্সার কি হবে এটা ব্যাখ্যা পড়লে জানতে পারবা। দেখো, মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো, এখানে দেখো তোমার ব্যাখ্যাটা সুন্দর করে দেওয়া আছে। তো দেখো, মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো মনু প্লাস ইষ্ণ, যেটা আমি ব্যাখ্যা করে দেখালাম, তাই না? যেটাই হবে, কারণ শেষে প্রত্যয়ের কোনো নিজস্ব অর্থ নেই, তবে প্রকৃতির অর্থ থাকতে হবে, তাই না? যার সাথে যুক্ত হয় সেই শব্দটার নিজস্ব একটা অর্থ থাকতে হবে, তো আছে ওইটার অর্থ। আচ্ছা, এই যে মনু হলো মূল শব্দ বা প্রকৃতি আমরা বলেছি, তাই না? আর ইষ্ণ হলো প্রত্যয়, এটাই তো। মনু হলো শব্দের মূল অংশ, যা থেকে মানব শব্দটি গঠিত হয়েছে। মানে মনুর সাথে আর কি মানবের আর কি একটা সম্পর্ক আছে, আমি আগেই কিন্তু সেটা বলেছি। তারপরে ব্যাখ্যা তোমরা দেখতে পারো। হ্যাঁ, এটি একটি শব্দমূল বা প্রকৃতি যার ভাঙা যায় না, মনুকে আর ভাঙা যায় না, তাই না? প্রকৃতি। তারপরে দেখো প্রত্যয়ের কথা আমরা বলে দিচ্ছি, ইষ্ণ হলো একটা প্রত্যয়। হ্যাঁ, মনু শব্দের সাথে যুক্ত হয়ে মানব শব্দটি তৈরি করছে। এখন পরীক্ষা যদি আসে এটা কোন প্রত্যয়? এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত একটু কঠিন হবে, হ্যাঁ, ইষ্ণ থাকবে, এগুলো থাকবে, একটু জটিল পরিভাষা থাকবে, জটিল যুক্ত বর্ণ থাকবে, তাহলে চিনে নেবে এটা সংস্কৃত হবে। তাহলে সংস্কৃত প্রত্যয়। হ্যাঁ, সংস্কৃত আবার কোন ধরনের প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, আমরা জানি যে তোমার পদ প্রকরণের উপর ভিত্তি করে প্রত্যয় আবার দুই প্রকার, তাই না? তোমার কৃত প্রত্যয়, ত্রদ্ধিত প্রত্যয়। ক্রিয়ামূলের সঙ্গে, হ্যাঁ, বা ধাতুর সঙ্গে যুক্ত হয় যে প্রত্যয় তাকে বলে কৃত প্রত্যয়। এবং নাম শব্দের সাথে বা নাম প্রকৃতির সাথে যুক্ত হয় যে প্রত্যয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়, তাই না? এখানে মানু, এটা কিন্তু একটা নাম শব্দ, তাই না? নাম প্রকৃতি, এর সাথে একটা প্রত্যয় যুক্ত হয়েছে, তার মানে এটা তদ্ধিত প্রত্যয়। এবং সংস্কৃত কেন হলো সেটা তো বললামই। তো পরীক্ষা যদি এই কোশ্চেনটাও আসতো, এটা কোন ধরনের প্রত্যয়, সংস্কৃত নাকি বাংলা নাকি বিদেশি, তো তোমরা কিন্তু পারতে এটা সংস্কৃত প্রত্যয়। আবার যদি আসতো এটা কোন পদ প্রকরণের দিক দিয়ে এটা কোন ধরনের প্রত্যয়, সেটাও কিন্তু তোমরা পারতে, তাই না? যে এটা তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয় না, আরো অনেকগুলো প্রত্যয় বানায় বলে দিতে পারতো। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এক্সাম বেসে আমাদের কোশ্চেনগুলো সলভ করে থাকি। হ্যাঁ, এইভাবে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে থাকে এবং পরীক্ষার পরে তারা তাদের কোশ্চেনগুলো দেখতে পারে। এবার দেখো একটা কোশ্চেন আমরা কিভাবে ব্যাখ্যা দিলাম তোমাদের বোঝানোর জন্য, তাই না? এবার পরে দেখো, পরে হচ্ছে আমরা 2 নম্বর এমসিকিউতে চলে যাব। 2 নম্বর এমসিকিউটা হচ্ছে কি বলতো? অকাল বোধন বাগধারাটির অর্থ কি? আচ্ছা, এটা বাগধারা থেকে এসেছে, বা এটা তোমার কি মুখস্থ অংশ বা বিরোচন থেকে এসেছে, তাই না? তো বিরোচন অংশও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বিরোচন অংশ কি তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো বিরোচনের জন্য তোমরা কোন বই পড়বে? তোমরা এটা আমার কাছে অনেকে জানতে চাও। তো বিরোচনের জন্য তোমরা এটিএম বইটা পড়তে পারো। হ্যাঁ, এটিএম অভিযাত্রী প্রকাশনী। এটিএম এর ফুল মিনিং হচ্ছে একটা নাম মুখস্থ। তো ওই বইটা আবু বকর সিদ্দিক তার রচিত, ভাইয়ের রচিত বইটা। তো অভিযাত্রী প্রকাশনী, তোমরা এটার নাম আসলে জানো, ওই বইটা পড়ো, বেশ ভালো একটা বই। তো তোমার যদি সময় থাকে তুমি একদম A to Z পড়বা। হ্যাঁ, এক পেজও বাদ দেবা না, এরকম ভাবে গুরুত্বপূর্ণ যে সকল বাগধারা আছে, বাগধারা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছি। তো একটা পেজও বাদ দিবা না বাগধারার ক্ষেত্রে। আর যদি সময় না থাকে বিগত বছরের কোশ্চেন সলভ করলে হবে। হ্যাঁ, আমি সম্পূর্ণ ওটাই পড়েছিলাম, বেশ ভালো লেগেছে ওই বইটা, এত সাজানো গোছানো, কি বলবো। আচ্ছা দেখো, যেটা বললাম এটা তো মুখস্থের বিষয়, তাই না? অকাল বোধন, অকাল বোধন হচ্ছে, এখানে তোমার অপশন দেওয়া আছে, এ নাম্বারে বুদ্ধি লোপ পাওয়া, অসময়ে তিরোভাব, অসময়ে আবির্ভাব, অসময়ে, তারপরে দেখো অবাক হওয়া। তো এখানে আনসারটা হবে সি নাম্বার অপশন, তাই না? অসময়ে আবির্ভাব, এটা হচ্ছে অ্যান্সার তোমার। তো এটা কেন হলো?
কারণ এটা মুখস্থর বিষয়। আবার তুমি চাইলে এটা বোঝাও যাচ্ছে যে অকাল বোধন, বোধন মানে আগমন বা আবির্ভাব, তাই না? অকাল মানে অসময়, তো এইটাই তো অকাল বোধন মানে অসময়ে আবির্ভাব, যে সময় যেটা দরকার মানে আগে দরকার ছিল এখন দরকার নেই, কিন্তু এখন সেই জিনিসটার আবির্ভাব হয়েছে বা এসেছে, তখন আমরা বলি যে অকাল বোধন। ঠিক আছে, এটা কিন্তু এটার সাথেই যায়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এই হচ্ছে কথা, এটার ব্যাখ্যাটাও দেওয়া আছে, দেখছো ব্যাখ্যাটা তোমরা পড়ে নেবে। তো ব্যাখ্যা কিন্তু ব্যাখ্যা থাকলে অনেক কি আমাদের বুঝতে সুবিধা হয়। অভিযাত্রীর বইতে যেমন ব্যাখ্যা ঠিক তেমনটাই আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে আমিও খুঁজেছি যে কোন ব্যাখ্যাটা দিলে ভালো হয়। তো তোমরা 2 নং কোশ্চেনটাও বুঝতে পেরেছো, এটা মুখস্থর বিষয়। তারপর দেখো আমরা 3 নং কোশ্চেন আসবো। 3 নং কোশ্চেনে বলছে দেখো বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা কে? এটা তো মুখস্থের বিষয়, তাই না? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হবে। হ্যাঁ, প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা কে বলো তো? অ্যান্সার হচ্ছে এ নাম্বার, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা মুখস্থর বিষয়, তোমার মুখস্থ করলে আশা করি এটা পারবে এই কোশ্চেনটা। কারণ কি এটা তোমার কোথা থেকে আসছে বলো তো? এটা তোমার লেখক পরিচিতি থেকে আসছে, তাই না? অপরিচিতা গল্পের যে লেখক পরিচিতি সেখান থেকে এটা আসছে। তো এটা তো মুখস্থর বিষয়, এটা মুখস্থ করলে আশা করি পারবে। তো তোমরা বলো যে লেখক পরিচিতির জন্য তোমরা গাইড ফলো করবে নাকি বই ফলো করবে? লেখক পরিচিতির জন্য ভাই তোমার বইতে যা দেওয়া আছে এতটুকুই পড়ো, হ্যাঁ, এর বাইরে কিচ্ছু পড়বা না। হ্যাঁ, লেখক পরিচিতি তো অনেক বিষয় আছে, লেখকের জীবনে অনেক ঘটনা ঘটে যায়, সব তো তোমার পড়ার দরকার নেই, তাই না? তোর পাঠ্য বইয়ে লেখক পরিচিতি যতটুকু দেওয়া আছে ততটুকুই পড়বে, আশা করি পারবা। পাঠ্য বইয়ে কিন্তু যে লেখক পরিচিতির যে শুরুতে এই অংশ আছে, তাই না, অপরিচিতা গল্পের, সেখানে কিন্তু এটা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। আরেকটা ইনফরমেশন জেনে রাখো, তার রচিত সর্বশেষ ছোট গল্পের নাম কি বলতো? মুসলমানের গল্প, তাই না? এটাও কিন্তু বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে। তো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই দেখো, তো আমাদের এখানে অনেকগুলো অপশন আছে তোমার, সব অপশন তো হবে না, তোমরা জানো। রবীন্দ্রনাথ ঠাকুর হবে এটা অ্যান্সার। তারপরে দেখো আমাদের ব্যাখ্যাটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা অন্যদের সম্পর্কেও কিছু ইনফরমেশন দিয়েছি। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়? বাংলা সাহিত্যের জনক বলা হয়, যিনি বন্দে মাতরম রচনা করেন, তাই না? তারপরে আমরা দেখলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন কি জনপ্রিয় কথাশিল্পী। আমরা প্রতিটা যে সকল অপশন দেওয়া আছে সবার সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো, তোমরাও যাতে বুঝতে পারো, তাই না? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় কথাশিল্পী যিনি পল্লীর জীবন ও সমাজ নিয়ে লিখেছেন। এবং মানিক বন্দ্যোপাধ্যায় কি তার ব্যতিক্রমী ও আধুনিক মনস্তত্ত্বের নিপুণ চিত্রণের জন্য পরিচিত। তো এগুলো আর কি তোমরা জেনে রাখবা ব্যাখ্যার বিষয়গুলো। তো 3 নম্বর এমসিকিউ তো তোমরা আশা করি ভালো করে বুঝতে পারছো। হ্যাঁ, এটা মূলত আমাদের যে এক্সাম ব্যাচ সেটা একটা কোয়েশ্চেন সলভ। হ্যাঁ, কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি। তো তোমরা যদি এক্সাম ব্যাচে ভর্তি হও এরকম কিন্তু এরকম ভাবে এক্সাম দিতে পারবে, ব্যাখ্যা সহ কোয়েশ্চেন পাবে, নির্ভুল উত্তর পাবে, তাই না? এরকম সলভ ক্লাস পাবে। তো এটা তোমাদের জন্য বেশ উপকারী হবে আশা করি। আর আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে মানে শিক্ষার্থীরা বেশ ভালো ফলাফল অর্জন করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা। তো দেখো এরপর আমরা 4 নং এমসিকিউটা সলভ করব। এটাও কিন্তু তোমার কি মুখস্থ একটা টপিক, তাই না? মুখস্থ একটা টপিক বা বিরোচন অংশ থেকে এসেছে, ইংরেজিতে বলে মেমোরাইজিং পার্ট এটাকে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে হরিণের চামড়াকে এক কথায় প্রকাশ করলে কি হবে, তাই না? তো এটা বুঝতেই পারছো যে এটা এক কথায় প্রকাশ এই টপিক থেকে এসেছে, তাই না? এক কথায় প্রকাশকে আরো একটা নামে ডাকা হয়, বাক্য সংকোচন নামে ডাকা হয় এটাকে, তাই না? বা বাক্য সংক্ষেপণ বলা হয়ে থাকে। তো এই টপিক থেকে এসেছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। তোমার মুখস্থর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক আছে, তোমার বাগধারা, এক কথায় প্রকাশ, তাই না? তারপর সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয়। তো হরিণের চামড়াকে এক কথায় বলে অজিন। হরিণের চামড়াকে এক কথায় কি বলে বলো তো? অজিন বলে। একদম মুখস্থ করে রাখবা। হ্যাঁ, হরিণের চামড়াকে এক কথায় কি বলে? মুখস্থ করো, হরিণের চামড়াকে এক কথায় অজিন বলে। তো এটাও তোমার আমি বারবারই বলেছি, এটা কোথা থেকে পড়বে? এটিএম বই থেকে পড়বে। আমি এটিএম বই থেকেই পড়েছি, বেশ ভালো লেগেছে বইটার, বেশ সাজানো গোছানো ভাবে লেখা। হ্যাঁ, তো এটা তোমরা পাশে চিত্র সংযোজন করা আছে যেটা তোমার মনে রাখতে খুবই খুবই হেল্পফুল। ওই বইটা আমি একদম শেষ করে ফেলেছিলাম আমার অ্যাডমিশন টাইমে। হ্যাঁ, তো তোমাদের কিন্তু ভালো টাইম আছে এখনো, তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার এখনো দেয় নাই। তো সার্কুলার দিতে তো এবং পরীক্ষা হতে হতে তোমরা বেশ টাইম পাবে। তো এই টাইমে কিন্তু তোমরা প্রস্তুতিটাকে বেশ সাজিয়ে গুছিয়ে নিতে পারবে। তো দেখো এটার অ্যান্সার হচ্ছে অজিন। হরিণের চামড়াকে এক কথায় কি বলে? অজিন। এটা মুখস্থর বিষয়, তো মুখস্থর জন্য বইটা পড়লে আশা করি পারবা। দেখো এখানে আমরা সব করা দিয়ে দিছি, তাই না? যে বাকি যেগুলো অপশন তোমার ছিল, যেগুলো তোমার কনফিউশন সৃষ্টি করতে পারতো, তাই না, সেগুলো সম্পর্কে আমরা বলে দিয়েছি। দেখো এখানে কৃত্তি কাকে বলে? বাঘের চামড়াকে কৃত্তি বলে এক কথায়, তাই না, বাক্য সংক্ষেপণ করলে। হরিণের চামড়াকে অজিন বলে, সেটা আমরা বলেছি। তারপরে দেখো
সাপের খোলসকে কি বলে জানো? নির্মোক বা কুঞ্চক। নির্মোক বা কুঞ্চক বলে সাপের খোলসকে। তারপর আমরা হরিণের চামড়াটা তো বললামই, অজিন বলে। হস্তি শাবক বা উটের শাবককে কি বলে জানো? করফ। হ্যাঁ, উটের শাবক তো জানোই, ছোট বাচ্চা, তাই না? উটের ছোট বাচ্চা বা শাবককে করফ বলা হয়। তো সবগুলো আমরা জেনে ফেললাম। এভাবে তোমাদের কিন্তু ব্যাখ্যা দেওয়া থাকবে, যাতে তোমাদের খুবই হেল্পফুল কিন্তু এই এক্সাম ব্যাচটা। তো তারপর দেখো আমরা 5 নং এমসিকিউতে চলে আসলাম। দেশান্তর কোন সমাসের উদাহরণ? তো সমাস তো জানোই, তোমার ব্যাকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা, তাই না? তারপরে কারক, এটাও বেশ গুরুত্বপূর্ণ টপিক। তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন এসে থাকে। তো দেখো দেশান্তর এটা কোন সমাস, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেশান্তর কোন সমাসের উদাহরণ, এইগুলো কিন্তু বেশি আসে সমাজ থেকে কোশ্চেন আসলে, এইটাই বেশি আসে যে কোন সমাসের উদাহরণ। হ্যাঁ, এই কোশ্চেনগুলো বেশি আসতে দেখা যায়। তোমরা তো বোঝো না যে কিভাবে কোশ্চেনগুলো আসে, তাই না? তো এই এক্সাম দিলে বুঝতে পারবা যে কিভাবে তোমার পড়া উচিত, কিভাবে তোমার অ্যাপ্রোচ করা উচিত। গদবাধা সব পড়লে তো হবে না। হ্যাঁ, দেশান্তরের ব্যাসবাক্য খুব অল্পই আসে। হ্যাঁ, দেশান্তরের ব্যাসবাক্য হচ্ছে অন্য দেশ। হ্যাঁ, তো ব্যাসবাক্য তোমার কম আসে, তোমার এইটাই বেশি আসে যে দেশান্তর কোন সমাসের উদাহরণ, এগুলোই বেশি আসে। তো এই এক্সাম বেসের মাধ্যমে বুঝতে পারবে কোশ্চেনগুলোর ধরন কেমন হয়। তো এখানে আনসার কি হবে বলো তো? নিত্য সমাস। এটা দেশান্তর কোন সমাসের উদাহরণ বলো তো? নিত্য সমাসের উদাহরণ মুখস্থ করবে, এবং এখানে বোঝার বিষয়ও আছে, তাই না? দেখো এখানে ব্যাখ্যা দিয়ে দিছি যে তুমি কিভাবে বুঝবে যে দেশান্তর নিত্য সমাস কেন হলো, তাই না? তোমার কেন হলো সেই সম্পর্কে যুক্তি বা ব্যাখ্যা এই নিচে দেওয়া আছে। এক্সপ্লেনেশন প্রতিটা কোশ্চেনের নিচে তোমরা এরকম পাবে। তো দেখো এখানে ব্যাখ্যাটা কি বলছে। দেশান্তর হচ্ছে নিত্য সমাস, এর ব্যাসবাক্য হচ্ছে অন্য দেশ। আমি আগেই বললাম, তাই না, যে দেশান্তর হচ্ছে নিত্য সমাস, এর ব্যাসবাক্য হচ্ছে অন্য দেশ। এই সমাসটি এমন যেখানে সমসমান পদগুলো দ্বারা সরাসরি ব্যাসবাক্য তৈরি হয় না, হ্যাঁ, অন্য পদের মাধ্যমে অর্থ প্রকাশ করে, তাই না? তো দেখো নিত্য সমাসের সংজ্ঞাটা আমরা দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো সহজে। যে সমাসে পূর্বপদ ও পরপদ ছাড়া অন্য কোনো পদের সাহায্য নিয়ে ব্যাসবাক্য গঠিত হয় তাকে নিত্য সমাস বলে। হ্যাঁ, যেমন দেখো দেশান্তর, হ্যাঁ, দেশ শব্দটা আছে, অন্তর শব্দটা কি আছে ব্যাসবাক্যে? নেই তো, তাই না? তো অন্তর শব্দটা ব্যাসবাক্যে নেই, অন্য একটা পদ এসেছে এখানে। তো দেশান্তরের ব্যাসবাক্য হচ্ছে অন্য দেশ। তন্মাত্রের ব্যাসবাক্য হচ্ছে কেবল তা। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই উদাহরণগুলো থেকে বারবার আসে। গ্রামান্তরের ব্যাসবাক্য কি? অন্য গ্রাম, তাই না? অন্তর থাকলেই অন্য শব্দটা শুরুতে আসবে, তাই না? এটাই। লোকান্তর অন্য লোক, তাই না? গৃহান্তর অন্য গৃহ। আশা করি বুঝতে পারছো, শুরুতেই অন্য শব্দটা আনতে হবে। তো এইভাবে হচ্ছে নিত্য সমাস গঠিত হয়ে থাকে। নিত্য সমাসের আরো কিছু উদাহরণ আছে, আস্তে আস্তে পাবে। তন্মাত্রটা আসতে পারে কেবল তা, তাই না? তারপরে তোমার দর্শন মাত্র, তাই না? দর্শন মাত্র, এটাও পরীক্ষায় আসে। কেবল দর্শন, এই হচ্ছে তোমাদের সমাসের, নিত্য সমাসের যে বিষয়টা। আশা করি নিত্য সমাস তোমরা বেশ ভালো করে বুঝতে পেরেছো, তাই না? এক্সাম ব্যাচটা এভাবেই তোমাদেরকে সাহায্য করবে। এবার আমরা কিন্তু একদম শেষ কোশ্চেন পর্যন্ত যাব। তোমরা যদি থাকো আমরা ক্লাস কন্টিনিউ করবো। তোমরা আশা করি তোমাদের যেহেতু রেকর্ডেড ক্লাস, তোমরা পরে দেখে নেবে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আর এরকম যদি তোমরা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ক্লাস চাও, সেটাও আমাকে জানাবে। আমি চেষ্টা করবো, তোমাদের আগ্রহের উপর নির্ভর করতেছে। দেখো এবার আমরা 6 নং কোশ্চেনে এসে গেছি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? হ্যাঁ, তো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তোমরা ব্যাকরণের জন্য কোন বইটা পড়বে এটা আমি বলেছি আমার বিভিন্ন ভিডিওতে। তারপরে বলে তোমরা অভিযাত্রী প্রকাশনীর বইটা পড়বে, হ্যাঁ, ব্যাকরণ এবং সাহিত্য পাঠের জন্য। ওই আবু বকর সিদ্দিকের রচিত। তো ওই বইটাতে তোমার কি রয়েছে? অভিযাত্রী বিশ্ববিদ্যালয় সংস্করণ বললেই হবে। তো ওই বইটা কিনতে পারো, ওই বইটা আমি পড়েছি, বেশ ভালো আমার জানা মতো। অন্য বইও পড়তে পারো, তবে আমার সাজেশন এটা, হ্যাঁ, যে এই বইটা ভালো হবে তোমার। এখানে তোমার ব্যাকরণ অংশ আছে এবং তোমার সাহিত্য অংশ আছে, হ্যাঁ, সাহিত্য এবং সহপাঠ অংশ আছে বাংলা প্রথম পত্রের। তো এটা তো বেশ ভালো একটা বই। তো এখানে তোমার বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে এই কোশ্চেনটা আসছে যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় বলতো? ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। সি নাম্বার হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বাকিগুলো কেন হইলো না? কারণ শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্ব আর রূপতত্ত্ব একই জিনিস, এই জন্য এটা হবে না। এটা বাক্যতত্ত্ব হয় না। কেন জানো? তো সন্ধিতে হয় ধ্বনির মিলন। সন্ধিতে হয় কিসের মিলন বলতো? ধ্বনির মিলন, তাই না? দুইটা ধ্বনি একসাথে মিলে, তাই না? সন্ধিতে কিন্তু ধ্বনির মিলন আমরা দেখতে পাই। আর সমাসে হয় পদের মিলন। এইখানে দেখো আমরা এখানে ব্যাখ্যাতে দিয়েছি। সন্ধিতে হয় ধ্বনির মিলন, এই জন্য এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। দুইটা ধ্বনি একত্রিত হয়ে, তাই না, নতুন একটি শব্দ তৈরি করে। সন্ধি কেন দরকার? সন্ধির প্রয়োজনীয়তা আছে কিন্তু, তাই না? শব্দটা শুনতে যদি শ্রুতি মাধুর হয়, এজন্য কিন্তু আমরা কি সন্ধির ব্যবহার করে থাকি। সংক্ষেপণ হয়,
এটাই তো সহজে ভাবে বলা যায়, সহজবোধ্য হয়, এই জন্যই কিন্তু সন্ধির ব্যবহার দেখা যায়। তো সন্ধিতে ধ্বনির মিলন হয় এতটুকু জানবা, সন্ধিতে হয় ধ্বনির মিলন, সমাসে হয় পদের মিলন বা শব্দের মিলন। তো সন্ধিতে যেহেতু ধ্বনির মিলন হয়, এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে, তাই না? ধ্বনি সম্পর্কিত যা কিছু আছে সবকিছুই কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, যেটা আমি যে ব্যাখ্যাটা দিয়েছি দেখো, আমি যেটা বললাম তাই না, সেটা এখানে লেখা আছে। শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব, তার মানে শব্দতত্ত্ব হবে না, আর শব্দতত্ত্ব রূপতত্ত্ব তো একই কথা, তাই না? এটাই, এখানে শব্দ নিয়ে কাজ করা হয় শব্দতত্ত্বে নর্মালি। তারপরে দেখো এই যে ব্যাখ্যাটা আমি যেটা বললাম, সন্ধিতে হয় ধ্বনির মিলন, এর জন্য সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আর বাক্যতত্ত্ব কি, তোমার বাক্য গঠিত হওয়ার নিয়ম আর প্রক্রিয়া নিয়ে আলোচনা করে যেখানে, সেটা হচ্ছে তোমার বাক্যতত্ত্ব। তো আশা করি বুঝতে পারছো, সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এটা মানে বেশ কয়েকবার আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। এবার দেখো আমরা 7 নং কোয়েশ্চেনটা পড়বো। হ্যাঁ, 7 নং কোয়েশ্চেনটা, তাহারাই পরে মনে কবিতায় পাথার শব্দের অর্থ কি? তো এটা তোমার সাহিত্য পাঠ অংশ থেকে আসছে, তাই না? এটা তুমি তাহলে বলতে পারো এটা কোথা থেকে পারবো, অভিযাত্রী বই থেকে, যদি সময় থাকে অভিযাত্রী বই থেকে পড়বা, আর সময় না থাকলে বাট বাংলা প্রথম পত্রের জন্য আমি মনে করি তোমার গাইড যত কম ধরতে পারো। হ্যাঁ, কারণ এটা তোমার বইগুলো থেকেই আসে, বইয়ের বাইরে থেকে কোশ্চেন করে না। তো তোমার যে পাঠ্য বই আছে, তাই না, তোমার সাহিত্য পাঠ আর একটা সহপাঠ, এগুলো পড়লেই আশা করি বাংলা প্রথম পত্রের জন্য এনাফ। দ্বিতীয় পত্রের জন্য তুমি অভিযাত্রী বই A to Z ফলো করতে পারো, বেশ ভালো। এটাই। আর দ্বিতীয় পত্রের জন্য তোমরা বলো যে তোমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা ফলো করবে কিনা, এটা তোমরা জানতে চাও। তো আমি মনে করি না, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা এখন ফলো করার দরকার নেই। ওটা বেশ ভালো একটা বই। হ্যাঁ, উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। তবে খুশির বিষয় হচ্ছে কি, বা সুখবর হচ্ছে যে এই যে তোমার অভিযাত্রী বইয়ের ভিতরে তোমার নবম দশম শ্রেণীর যেই বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো আছে সেগুলো ইনক্লুড করা আছে। হ্যাঁ, সেগুলোর সাথে তুলনা দেওয়া হয়েছে। তো বেশ ভালো একটা বই হচ্ছে তোমার, অভিযাত্রী কিনলে আর তোমার নবম দশম শ্রেণীর বইটা পড়া লাগবে না। তো দেখো এখানে যেটা বললাম যে তাহারই পরে মনে, তাই না, এটা তোমার কি পদ্য থেকে আসছে এই কোশ্চেনটা, তাই না? তাহারই পরে মনে কবিতা বা পদ্য থেকে এই অংশটি এসেছে। তো পদ্যও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতেই পারছো। এই কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে কোশ্চেনগুলো আসে। এটা শব্দার্থ ও টিকা অংশ থেকে এই প্রশ্নটি এসেছে, তাই না? একদম বইয়ে হুবহু আছে এই পাথার শব্দটা। পাথার শব্দের অর্থ তোমরা ভাবতে পারো, হ্যাঁ, যে অনেক কিছু হইতে পারে। পাথার মানে সমুদ্র। পাথার মানে কি বলতো? পাথার মানে সমুদ্র বা সাগর। হ্যাঁ, এইটা বোঝায়। এটা একদম তোমার সরাসরি শব্দার্থ বা টিকা অংশে খুঁজলেই পেয়ে যাবে, এটা গাইড করা লাগবে না, বা অভিজাত সাহিত্য পাঠ অংশে না পড়লেও হবে। তো দেখো পাথার শব্দের অর্থ সমুদ্রে, অ্যান্সার হচ্ছে অপশন সি, তাই না? অ্যান্সার হচ্ছে অপশন সি, বাকিগুলো হবে না, কারণ এটা একটা তোমার জানার বিষয়। পাথার শব্দের অর্থ জীবনে পাথার হবে না। অনেকে ভাবতে পারে শিলা হইতে পারে, পাহাড় হইতে পারে, আসলে এরকম কিছু হবে না। অ্যান্সার হচ্ছে সমুদ্র। এটা দিয়ে আছে, দেখো ব্যাখ্যাটা আমি কত সুন্দরভাবে দিয়েছি, যে তাহারই পরে মনে কবিতার তোমার শব্দার্থ বা টিকা অংশে সরাসরি দেওয়া আছে যে পাথার শব্দের অর্থ সমুদ্র, ওইখানে বললে পারবা। এবার দেখো দেখতে দেখতে আমরা 8 নং MCQতে চলে এসেছি, তাই না? আচ্ছা, 8 নং শব্দটাকে বেশ ব্যাখ্যা সম্পন্ন একটা MCQ, এখানে ব্যাখ্যার বেশ দরকার হবে তোমাদের, ব্যাখ্যা না দিলে হয়তো বুঝতে পারবে না তোমরা। হ্যাঁ, তো দেখো 8 নং কোশ্চেনটা তোমার আবার সেই ব্যাকরণ থেকে এসেছে, তাই না? ব্যাকরণ থেকে এসেছে, তো অভিযাত্রী বই থেকে পড়লে বেশ ভালো হবে। বারবার শুধু একটা বইয়ের নাম বলতেছি কেন, তাই না? বেশ ভালো লেগেছে বইটা আমার কাছে। এবার দেখো আমরা ব্যাখ্যায় আসি। হিমাচল শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? তো হিমাচল শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ তোমার কাছে সবগুলো মনে হইতে পারে, তাই না? আমরা অপশনগুলো দেখি, তোমার কাছে মনে হবে যে সবগুলো হবে অ্যান্সার, তাই না? যে হিমা যোগ অচল, তাই না? হিম প্লাস অচল, হিম প্লাস আচল, হিম প্লাস আচল, হিমা প্লাস আচল, সবগুলো মনে হইতে পারে। বাট তোমাকে যখন ব্যাখ্যাটা দিব তখন তোমার কাছে অনেক সহজ মনে হবে। এটার অ্যান্সার হচ্ছে বি, তাই না? হিম প্লাস অচল, হিম প্লাস অচল। আর এটা কেন হলো এটা আমরা বলবো, এটা তোমরা অনেক কনফিউশনে ভুগে MCQটা। আচ্ছা, তো মাথায় রাখবা যে সন্ধি বিচ্ছেদ করার সময় যে সন্ধির যে দুইটা অংশ পাই, তাই না? দুইটা অংশ কিন্তু আমরা পাই, দুইটা বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ মানে তো দুইটা অংশ হয়ে যাবে। তো দেখো দুইটা অংশেরই নিজস্ব একটা অর্থ থাকবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সন্ধি বিচ্ছেদ করার পর যে দুইটা অংশ পাওয়া যায়, দুইটা অংশই নিজস্ব অর্থ থাকবে, বা একটা যৌক্তিক অর্থ দিতে হবে, যুক্তি সম্পন্ন অর্থ থাকতে হবে। যুক্তি সম্পন্ন অর্থ না থাকলে হবে না। যেমন দেখো আমরা প্রথম অপশনটা দেখবো, প্রথম অপশনটা কেন আমাদের অ্যান্সার হইল না সেটা আমরা দেখবো। হিমা প্লাস অচল। আচ্ছা, প্রথমটার অংশ আমরা দেখি। হিমা শব্দের নিজস্ব কোনো কিন্তু অর্থ নেই। হ্যাঁ, হিমা একটা মানুষের নাম হইতে পারে, বাট নিজস্ব কোনো অর্থ আছে? নিজস্ব কোনো অর্থ নেই। তার মানে দুইটা অংশে অচলের যদিও একটা অর্থ আছে, তাই না? অচল শব্দের অর্থ পাহাড়। হ্যাঁ, অচল শব্দের অর্থ পাহাড়। তো হিমার নিজস্ব কোনো অর্থ নেই, একটা মানুষের নাম হইতে পারে হিমা, ওই জন্য আমাদের প্রথম অপশনটা হবে না।
তো এইভাবে আমাদের বাদ দিতে হবে। যত তাড়াতাড়ি তুমি বাদ দিতে পারবা তোমার সঠিক অ্যান্সারটা খুঁজে পাইতেও কি ততটাই সহজ হবে, তাই না? তোমার সঠিক অ্যান্সারটা খুঁজে পেতেও কি সহজ হবে। তো অচল মানে পাহাড়, তাই না? যা সহজে মানে নড়াচড়া কম করে, হ্যাঁ, যা চল একদম, তাই না? একদম স্থির। তো পাহাড়ি একদম স্থির হয়ে থাকে, তাই না? অচল, যা চলে না, বা অচল মানে পাহাড়, এটা জেনে রাখো। তো হিমার শব্দের অর্থ নেই, কিন্তু অচলের অর্থ আছে। তো প্রথম অপশনটা আমাদের হচ্ছে না। দ্বিতীয় অপশনটা আমরা দেখি, দ্বিতীয় অপশনটা পরে ব্যাখ্যা করবো যেহেতু এটা অ্যান্সার, তাহলে বাকিগুলো কেন বাদ দিলাম আমরা সেটা দেখবো। তো দেখো সি নাম্বার অপশনটা, হিম প্লাস আচল। আচ্ছা, দুইটারই অর্থ আছে। হিমের একটা অর্থ আছে, হিম মানে ঠান্ডা, তাই না? বরফ একটা অর্থ আছে, তাই না? কোল্ড, এরকম হিমের একটা অর্থ আছে, সি নাম্বার অপশনটা। আচ্ছা, দ্বিতীয় অংশটা দেখি তো, আচল। আচলেরও অর্থ আছে। আচল মানে কি তোমার শাড়ির যেই অংশ, তাই না? শাড়ির একটা অংশ হচ্ছে আচল। তোমরা জানো যে শাড়ির একটা অংশকে আচল বলে। তারপরে ডি নাম্বার অপশনটা, হিমা প্লাস আচল। আচ্ছা, এই ডি নাম্বার অপশনের দ্বিতীয় অংশের অর্থ আছে, আচলের একটা অর্থ আছে, তাই না? যে শাড়ির একটা অংশ বা শাড়ির পাড়। কিন্তু হিমার কি কোনো অর্থ আছে? হিমা একটা মানুষের নাম, এটার কিন্তু অর্থ নেই। তার মানে ডি নাম্বার অপশনটা আর এ নম্বর অপশনটা আমাদের প্রথম থেকেই বাদ গেল, তাই না? আমাদের থিওরি অনুযায়ী, তো ব্যাখ্যা অনুযায়ী আমাদের বি অথবা সি নাম্বারের মধ্যে যে কোনো একটা হবে। তো এইভাবে যদি তুমি এলিমিনেশন প্রসেসটা ফলো করতে পারো বেশ ভালো হয়। হ্যাঁ, তুমি যদি তখন তোমার কনফিউশন দুইটার মধ্যে, তখন কিন্তু তোমার পসিবিলিটি বেশি ওই অ্যান্সারটা হওয়ার, তাই না? আর দুইটার মধ্যে কনফিউশন থাকলে যে কোনো একটা দাগায় দিয়ে আসবা, এটা হচ্ছে সাজেস্টেড, তাই না? হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর তোমার দু একটা ভুল হইতে পারে, আবার হয়ে গেলে তো তুমি 1 নম্বর পাচ্ছ, আর ভুল গেলে 0.25 করে নম্বর তোমার কাটা যাচ্ছে। তো দুইটার মধ্যে কনফিউশন থাকলে দাগাই দিয়ে আসবা। আর এইভাবে তুমি এলিমিনেশন করলে তোমার সহজ হয়ে যায়। এবার আমরা ব্যাখ্যা করবো যে কেন আমরা বি নাম্বারটাকে নিলাম, সি নাম্বারটাকে কেন নিলাম না। হিম প্লাস অচল, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের দুইটারই প্রথম অংশ হিম, দ্বিতীয় অংশ অচল, দুইটারই একটা নির্দিষ্ট অংশ আছে। সি নাম্বারটা দেখো, হিম প্লাস আচল, দুইটারই নির্দিষ্ট একটা অংশ আছে। কিন্তু তুমি দেখো যে আঁচলের যেই ঠান্ডা অংশ সেটাকে কি আমরা হিমাচল বলি না, কিন্তু, তাই না? তোমার যে আঁচল বা শাড়ির যেই ঠান্ডা অংশ সেটাকে আমরা হিমাচল বলি না, কিন্তু তোমরা কিন্তু এটা জানো, এটা একটা ফানি বিষয়। তার মানে এটা হবে না। তোমরা তারপর দেখো বি নাম্বার যে অপশনে যেটা দেওয়া আছে, হিম প্লাস অচল, তাই না? অচল মানে পাহাড়, তাই না? তো পাহাড়ের যেই ঠান্ডা অংশ সেটাকেই কিন্তু হিমাচল বলা হয়, তাই না? এটাই কিন্তু বোঝার বিষয়। হিমাচল তোমরা বোঝো কিন্তু, যে পাহাড়ের যেই ঠান্ডা অংশ সেটাই কিন্তু হিমাচল। তো সম্পূর্ণ যৌক্তিক এবং যুক্তি সম্পন্ন হচ্ছে বি নাম্বার অ্যান্সার, হিম প্লাস অচল। তো এই কারণে হচ্ছে আমাদের সন্ধি বিচ্ছেদটা হবে বি নাম্বার কোয়েশ্চেন। আশা করি বুঝতে পারছো। ব্যাখ্যায় যেটা দিয়ে আছে আমি এই বিষয়টাই কিন্তু বুঝিয়ে দিচ্ছি, এখন আমি ব্যাখ্যা পড়বো না, যেহেতু আমি ব্যাখ্যাটা তোমাদেরকে দিয়েই দিয়েছি। এবার দেখো যে তোমাদের 9 নং যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, তাই না? 9 নং কোয়েশ্চেনটা এবার আমরা সলভ করব। তো 9 নং কোয়েশ্চেনে বলছে যে দিলের চায় না বুবু, লাল সালু উপন্যাসে বর্ণিত এই উক্তিটি কার? এটা উপন্যাস থেকে আসছে, তাই না? সহপাঠ যে অংশে, সেখানে তোমাদের দুইটা বিষয় আছে, তোমরা জানো। তোমার লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক, দুইটাই কিন্তু সম্পূর্ণ পড়তে হবে। ওই ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাস নাই, ফুল সিলেবাস নাই। আর মেন কথা হচ্ছে অ্যাডমিশনে করে শর্ট সিলেবাস ফলো করবাই না। মারা খাইতে না চাইলে অ্যাডমিশনে কোনো শর্ট সিলেবাস পড়বা না, বুঝছো? ফুল সিলেবাস সাজেস্টেড। ওরা বলে যে আমরা শর্ট সিলেবাসে নিব, বুঝছো? কিন্তু ওরা শর্ট সিলেবাসে এক্সাম নেয় না। ওরা বলতে আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বোঝাচ্ছি। তো শর্ট সিলেবাস বলে, কিন্তু শর্ট সিলেবাসে আসলেও আদৌ এক্সাম হয় না, তোমার ফুল সিলেবাস ফলো করা হয়। তো এটা কিন্তু বড় ভাই হিসেবে তোমাদের ক্ষেত্রে সাজেশন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছিলাম, সেক্ষেত্রে আমি শর্ট সিলেবাস ফলো করেছিলাম। বিষয়টা কি হয়েছিল, ফুল সিলেবাস থেকে এক্সাম আসছিল। তো ওই জন্য আমার ঢাকা ভার্সিটিতে পজিশনটা অনেক পিছিয়ে গেছিলো। যদিও আমি চান্স পেয়েছিলাম, কিন্তু পজিশনটা পিছিয়ে ছিল অনেক। এই হচ্ছে কথা। তো এই জন্য আমি বলি যে শর্ট সিলেবাস ফলো করবা না, ফুল সিলেবাস ফলো করবা। টিচাররা শেষে ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন করে, তোমাদের তখন কিছু আর বলার থাকে না, তাই না? তখন তাদের ক্ষেত্রে যুক্তি কি জানো? তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে আর তুমি একটু বেশি জানবে না বা ফুল সিলেবাস পড়বে না, এটা তো হতে পারে না, তাই না? আমিও মনে করি এটাই যুক্তি হওয়া উচিত, ফুল সিলেবাস পড়া উচিত। তো ব্যাখ্যা দিয়ে দিলাম যে কেন তোমার ফুল সিলেবাস পড়া উচিত। তো যেটা বলতেছিলাম, এটা তোমার সহপাঠের অংশ থেকে এসেছে, তাই না? উপন্যাস অংশ থেকে এসেছে, লাল সালু উপন্যাস থেকে এসেছে। আর সিরাজউদ্দৌলা নাটকটাও বেশ গুরুত্বপূর্ণ। তো দেখো, এটা তো তোমার বোঝার বিষয়। উপন্যাসটা একদম তোমার বারবার পড়তে হবে, তাই না? A to Z বারবার, যতটুকু সময় থাকে তোমার বারবার পড়তে হবে। হ্যাঁ, পড়ার পর আরেকটা সাজেস্টেড বিষয় কি তোমার এটার ক্ষেত্রে, হ্যাঁ,
ইউটিউবে তোমার লাল সালু উপন্যাসের একটা চলচ্চিত্র আছে, হ্যাঁ, তানভীর মোকাম্মেল। এটা কোশ্চেনেও আসে যে লাল সালু উপন্যাসের চলচ্চিত্র নির্মাতাকে, তানভীর মোকাম্মেল, এটা জানিয়ে রাখো। হ্যাঁ, তোমার এটা ব্যাখ্যায় দেওয়া থাকে। তো বইয়ের A to Z সহপাঠ বইয়ের যা যা আছে প্রতিটা লাইন পড়তে হবে। লাইন পড়তে হবে কিভাবে? এইরকম কোশ্চেন অ্যানালাইসিস করে, যে কিভাবে আমি কোশ্চেনগুলো করতেছি, কিভাবে বিগত বছরের প্রশ্নগুলো আসতেছে, সেইভাবে তোমার প্রতিটা লাইন A to Z পড়তে হবে। তো এই হচ্ছে কথা। তো যেটা বলতেছিলাম, তো তোমরা ইউটিউবে দেখতে পারো, ইউটিউবে তো কত সময় কাটাও, তাই না? তা পড়াশোনার কাজে একটু সময় কাটাও। লাল সালু উপন্যাসটা ইউটিউবে আছে, চলচ্চিত্র আকারে আছে। তো এটা দেখলে বেশ ধারণা পাবে। হ্যাঁ, ওটা আমাকে আমার অ্যাডমিশন টাইমে ওইটা অনেক হেল্প করছে, ওই উপন্যাসটার যেই চলচ্চিত্রটা আমি দেখছি 2-3 বার। তো ওইটার মূল যেই বিষয়টা সেটা বুঝতে সাহায্য করে। অনেক ডায়লগও তোমার ওটার মধ্যে আছে। হ্যাঁ, তো তুমি সেটা আসলে বুঝতে পারবা যে কখন কে কোন উক্তি কার, তাই না, কার ডায়লগ কার। প্রথমে তোমার মানুষ চিনতে ভুল হতে পারে যে কে এটা, মজিদকে, রহিমাকে, জমিলাকে, তাই না, খালেক ব্যাপারীকে। তো ওইটা তুমি বুঝতে পারবা, উপন্যাসটা যদি তুমি একবার পড়ে থাকো বুঝতে পারবা যে কে কোন চরিত্রে আছে, তাই না। আর যদি না বুঝতে পারো তো আমাকে বলবা, স্ক্রিনশট পাঠায় বলো ভাই এই চরিত্রটার নাম কি, ঠিক আছে, আমি বলে দেবো তোমাদেরকে। তো এই হচ্ছে যে লাল সালু উপন্যাসটা, যে ইউটিউবে যে চলচ্চিত্রটা আছে তানভীর মোকাম্মেলের রচিত বা তার পরিচালনায় যেটা আছে, ওটা তোমরা দেখে নিবা, এটা তোমার জন্য সাজেস্টেড। তো এটার অ্যান্সার হচ্ছে তোমার কি হবে, দিলে চায়না বুবু। এই ডায়লগটা বলছে হাসুনির মা, হ্যাঁ, বা এই উক্তিটা কার, হাসুনির মায়ের। তো এটা যদি তোমরা দেখো, এটা সরাসরি দেখো, মনে থাকবে, তাই না। একটা সিনেমা যায় আমরা কত সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি বা কত মনে থাকে, এই বিষয়টা আমাদের মনের ভেতরে কত পুলকিত বিষয় শিহরিত হয়, তাই না। তো আমরা কিন্তু এগুলো বেশ মনে রাখি, ভালো ভালো এই সিনেমার প্রতি আমাদের আগ্রহ কি বেশি। তো এই জন্য এটা কিন্তু সাজেস্টেড। বই পড়বে না এমন বিষয় না, বই পড়বে তারপর সিনেমা সাজেস্টেড, দুটোই কিন্তু তোমাদের জন্য বেশ উপকারী। আমি নিজে থেকে বললাম, যেহেতু আমি ভালো করতে পেরেছি, তাই না। এভাবে দেখো তাহলে, এটা বলছে হাসুনির মা, এখানে ব্যাখ্যাটা দেয়া আছে কেন বলছে। কারণ হচ্ছে তোমার তার হচ্ছে বিবাহের ক্ষেত্রে আর কি, হ্যাঁ, রহিমা জিজ্ঞেস করেছিল যে তুমি বিবাহ করবে কিনা বা নতুন, হ্যাঁ, তখন বলেছিল দিলে চায় না বাবু। এখানে দেখো ব্যাখ্যা দেয়া আছে, তোমাদেরকে পড়ে শোনাই। হ্যাঁ, তো উপন্যাসটা বেশ ভালো করে পড়তে হবে, বেশ গুরুত্বপূর্ণ এটা। এভাবেই কিন্তু কোশ্চেনগুলো এসে থাকে এক্সাম বেসে থাকার তোমার বিষয়টা এমনই, তোমরা বুঝতে পারবে কোশ্চেনগুলো কিভাবে এসে থাকে, তাই না, কিভাবে সলভ করতে হয়, এটা তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে এক্সপ্লানেশনটা দেওয়া আছে। দিলে চায় না বাবু, এই চরণটি সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা লাল সালু উপন্যাসের একটি অংশ। আমি তো আগেই বলেছি, তাই না, যেটা লাল সালু উপন্যাসের একটা অংশ। এটি হাসুনির মার উক্তি, হাসুনির মার উক্তি, যিনি তার দ্বিতীয় বিয়ের ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করে বলেন দিলে চায় না বুবু। উৎস কি, সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাস থেকে এই উক্তিটা নেওয়া হয়েছে। চরিত্রকে হাসুনির মা, মানে এই উক্তিটি করছে হাসুনির মা। প্রেক্ষাপটটা কি ছিল দেখছো, প্রেক্ষাপটটাও দিয়ে দিয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হাসুনির মা তার প্রথম দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতার কারণে দ্বিতীয় বিয়েতে অনিচ্ছুক ছিলেন, তাই না। তো দ্বিতীয় বিয়েতে অনিচ্ছুক ছিলেন এবং এই উক্তিটি করেছিলেন যখন রহিমা তাকে আবার বিয়ে করবে কিনা সেই কথা জিজ্ঞাসা করে। আমি একটু আগেই বললাম, তাই না, তো ব্যাখ্যায় সেই বিষয়টাই আছে। তো এইভাবে কিন্তু এক্সাম ব্যাচে ভর্তি হলে এই সুবিধাগুলো তোমরা পাবা, এরকম সলভ ক্লাসও তোমরা পেয়ে যাবে। এবার দেখো, তোমাদের ওই কোশ্চেনটা মনে থাকে সব সময়। এবার দেখো, এই যে বলছিলাম যে সমাস কতটা গুরুত্বপূর্ণ, দেখছো সমাস থেকে কোশ্চেন বারবার আসতেছে। তো সমাস কিন্তু আমি কিন্তু কোশ্চেন বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এই কোশ্চেনগুলো দিয়েছি, তাই না, শুধু দেয়নি। তো সমাস কিন্তু বারবারই বলছি, এটা আসার মতো একটা টপিক, এটা গুরুত্বপূর্ণ। 2-3টা কোশ্চেন এসে থাকে সমাস থেকে, ব্যাকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটা, উদাহরণ থেকে বেশি কোশ্চেন আসে। সমাসের যে কোশ্চেনগুলো আসে সেখানে তোমার উদাহরণ থেকে কোশ্চেন আসে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়। কোন সমাসের উদাহরণ বা উদাহরণ নয় কোনটি, উদাহরণ কোনটি, এগুলো আসে। ও আরেকটা বিষয়, এটা কিন্তু উদাহরণ নয় বলছে, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করবা। তোমরা কি করো, উদাহরণ কোনটা এই পর্যন্ত দেখো, হ্যাঁ, উদাহরণ নয় এটা খেয়াল করো না, শেষে কিন্তু তোমাদের ভুল হয়ে যায়, তাই না। তোমরা শেষে কি মনে করো যে উদাহরণ যেহেতু বলছে দাগাই দিয়েছি, পরে দেখো কার কি একটা ভুল করছো, যেখানে উদাহরণ নয় বলছে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমি কিন্তু তোমরা সতর্ক থাকবে। হ্যাঁ, এটা বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো এখানে কি বলছে, অব্যয়ভাব সমাসের উদাহরণ নয় কোনটা, উপকূল এটা অব্যয়ভাব সমাসের উদাহরণ, হ্যাঁ, কুলের সদৃশ। তারপরে কাঁচা মিঠা, এইটা হচ্ছে তোমার অব্যয়ভাব সমাস নয়, কেন নয় সেটা বলবো আমরা। আমরণ, তারপরে দেখো আমরণ এটা অব্যয়ভাব সমাসের উদাহরণ। প্রতিদিন এটা অব্যয়ভাব সমাসের উদাহরণ। অব্যয়ভাব সমাসের উদাহরণ নয় হচ্ছে কাঁচা মিঠা, হ্যাঁ, কাঁচা মিঠা এটা তোমার কর্মধারয় সমাস। আমরা ব্যাখ্যায় আসতেছি, ঠিক আছে। ব্যাখ্যাটা তোমার খুব সুন্দর করে দেখো এখানে দেওয়া আছে, এই যে ব্যাখ্যাটা। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যখন অব্যয়ের অর্থ প্রাধান্য পায়, তাই না, অব্যয়ের অর্থ প্রাধান্য পায় দেখেই তো এটাকে অব্যয়ভাব সমাস বলা হয়, এটা মাথায় রাখবা। অব্যয়ের অর্থ প্রধান থাকে, অব্যয় তো তোমরা চেনোই, তাই না।
এটা তো পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণে তোমরা পড়েছো। তো অব্যয়ের অর্থ প্রধান থাকলেই তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। তারপরে দেখো তো এই সমাসে অব্যয় পদটি বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন পদ তৈরি করে এবং পুরো পদটির অর্থ অব্যয়টির অর্থের উপর নির্ভর করে। সেটাই যে দেখো তাহলে মরণ পর্যন্ত, আমরণ, তো পর্যন্ত অর্থে, তাই না? পর্যন্ত এটাই তো তোমার একটা অব্যয়। তো মরণ পর্যন্ত, আমরণ পর্যন্ত অর্থটাই কিন্তু গুরুত্বপূর্ণ এখানে, তাই না? কোন পর্যন্ত? মরণ পর্যন্ত। যাই হোক, এখানে পর্যন্তটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার অর্থই প্রাধান্য পাচ্ছে। তারপর দেখো কুলের সমীপে, উপকূল, কুলের সমীপে উপকূল, হ্যাঁ, এটা কোন অর্থে? সামীপ্য অর্থে। এই কটা একদম মুখস্থ থাকা লাগবে তোমাদের, এই কটা বেশ গুরুত্বপূর্ণ, এই কটাই বারবার আসে পরীক্ষায়। উদাহরণস্বরূপ কিভাবে আসতে পারে কোয়েশ্চেন? আমরণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পর্যন্ত অর্থে। উপকূল সমাসটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সামীপ্য অর্থে। প্রতিদিন সমাসটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপ্সা বা পুনরাবৃত্তি অর্থে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দেখেই আমি কিন্তু এখানে ব্যাখ্যায় দিয়েছি। তারপর দেখো যথারীতি, রীতিকে অতিক্রম না করে, যথারীতি, রীতিকে অতিক্রম না করে, এটা হচ্ছে যথারীতি। তো এই হচ্ছে বিষয়। আমরা ব্যাসবাক্য দিয়ে দিয়েছি। আমরণের ব্যাসবাক্য মরণ পর্যন্ত, উপকূলের ব্যাসবাক্য কুলের সমীপে, প্রতিদিনের ব্যাসবাক্য দিন দিন, রীতিকে অতিক্রম, যথারীতির ব্যাসবাক্য রীতিকে অতিক্রম না করে। তো এই হচ্ছে অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, অব্যয়ের অর্থ প্রধান থাকবে, অব্যয়ের অর্থ প্রধান থাকবে। আর অপরদিকে কাঁচা, তো আমাদের যেগুলো আমরা দেখছি সবগুলোই কি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। শুধু কাঁচা মিঠা বি নম্বর অপশনটা অব্যয়ীভাব সমাসের উদাহরণ নয়। হ্যাঁ, যা কাঁচা, মানে কাঁচা মিঠার ব্যাসবাক্য হচ্ছে যা কাঁচা তাই মিঠা, তাই না? কাঁচা মিঠা হচ্ছে কর্মধারায় সমাসের উদাহরণ। হ্যাঁ, এটাই। তো এই হচ্ছে কথা। আরও দেখো, আমাদের ব্যাখ্যাটা বেশ বড়, তারপরে তোমরা পড়বা। হ্যাঁ, যে সমাসে বিষয়, এই যে মানে কর্মধারায় সমাস কাকে বলে সেটা আমরা দেখতেছি। হ্যাঁ, ব্যাখ্যাটা দিলাম কোনো মতে। আর কর্মধারায় সমাস সম্পর্কে আমরা যখন বিস্তারিত পড়বো তখন তো আরও জানতে পারবে। যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়। হ্যাঁ, তো তোমার এখানে নাউন আর অ্যাডজেক্টিভের কাজ এই সমাসে, কর্মধারায় সমাসে। হ্যাঁ, যেটা আমরা ইংরেজিতে বললে আর কি বুঝতে সুবিধা, নাউন আর অ্যাডজেক্টিভের কাজ থাকবে এখানে, তাহলে বুঝতে পারবা সেটা তোমার কি কর্মধারায় সমাস। তো পরপদের অর্থও সবসময় প্রধান থাকবে, পরপদের অর্থ সবসময় কি প্রধান থাকবে, তাকে কর্মধারায় সমাস বলবো আমরা। তো দেখো উদাহরণ দিয়ে আছে, নীল যে পদ্ম, নীল পদ্ম, তাই না? তো দেখো নীল এটা একটা অ্যাডজেক্টিভ, পদ্ম এটা একটা নাউন, তাই না? বা বিশেষণ এবং বিশেষ্য এই দুটো থাকে। শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট, তো শান্ত এটা অ্যাডজেক্টিভ, শিষ্ট এটাও অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দুইটা যে তোমার পৃথক থাকতে হবে এরকম কোনো কথা নেই, বাট তোমার দেখতে হবে যে তোমার বিশেষণ এবং বিশেষ্য এই দুইটা পদ থাকতেই হবে, তাই না? এই দুইটা না থাকলে তোমার কি কর্মধারায় সমাস হবে না। দুইটা বিশেষ্য একসাথে হইতে পারে, দুইটা বিশেষণ একসাথে হইতে পারে কর্মধারায় সমাসে, তাই না? একটা বিশেষ্য একটা বিশেষণ হইতে পারে কর্মধারায় সমাসে। তারপরে দেখো আমরা পরবর্তীটা, যা কাঁচা তাই মিঠা, তাকে বলে কাঁচা মিঠা, মানে কাঁচা মিঠার ব্যাসবাক্য আমরা আগেই বলেছি। তো কাঁচা এবং মিঠা দুইটাই কিন্তু বিশেষণ, কাঁচা একটা বিশেষণ, মিঠা একটা বিশেষণ। তো কর্মধারায় সমাস কিন্তু এভাবেই গঠিত হয়ে থাকে, বিশেষণ অথবা বিশেষণ দুইটা একসাথে হবে, বিশেষ্য অথবা বিশেষণ একসাথে হবে, অথবা বিশেষ্য বা বিশেষ্য একসাথে হবে। তো এইভাবে কর্মধারায় সমাস গঠিত হয়ে থাকে। তো দেখছো একটার মাধ্যমে কতগুলো বিষয় তোমরা শিখতে পারলে, কর্মধারায় সমাস সম্পর্কেও জানতে পারলে। এবার আমরা 11 নং এমসিকিউতে এসেছি। তো প্রতিটা কোশ্চেনের আমরা এভাবে ব্যাখ্যা দিয়ে পড়াবো যাতে তোমাদের বুঝতে সুবিধা, একটা ফুল ক্লাসের মতো, তাই না? আমি শুধু বলে গেলাম এটার অ্যান্সার এটা, তো এটা তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই না? তো আমি একদম যদি ব্যাখ্যা দিই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে কেন কোনটার অ্যান্সার কেন হলো, তাই না? তো আমাদের মাত্র 28টা এমসিকিউ, যেহেতু একটু ওয়েট করো, ক্লাসটা তোমাদের জন্য বেশ উপকারী হচ্ছে আমি মনে করি। দেখো তাহলে 11 নং কোশ্চেনটা দেখো, বলছে যে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। উক্তিটি আসলে কার? তো প্রথমে তোমার জানতে হবে এটা কোথা থেকে আসছে। সাহিত্যপাঠ অংশ থেকে আসছে, তাই না? পদ্য থেকে আসছে, ফেব্রুয়ারি 1969 কবিতার একটা অংশ, লিখেছেন শামসুর রহমান। তো এটা তুমি পদ্য পড়লে পারবা আশা করি। তো এইখানে এই উক্তিটি কার, কে বলছে এই কথাটা? হ্যাঁ, সেটা আমরা দেখি। তোমাদের মনে হইতে পারে এটা লেখক বলছে, লেখককে শামসুর রহমান মনে হইতে পারে, কিন্তু আসলে না, এটা বলছে বরকত। ঠিক আছে, দেখো আমরা অপশনগুলো দেখি। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে সি, এটা বলছে বরকত। বরকত কি বলছে যে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। লেখক এই কবিতাটা লেখছে ঠিক আছে, বাট লেখক নিজেই বলছে এই কথাটা বরকতের। হ্যাঁ, তো বরকতের আমরা দেখি এখানে ব্যাখ্যাটা দিয়ে আছে। কবিতাটা মুখস্থ করে এটা সম্পর্কে তোমাদের সাজেশন কি, যে কেন এটার অ্যান্সার হচ্ছে তোমার হইলো বরকত বললো, এটা সম্পর্কে তোমাদের সাজেশন বা ব্যাখ্যাটা হচ্ছে এইটা, যে কবিতাটা মুখস্থ করতে পারলে সবচেয়ে ভালো হয়। মুখস্থ করতে না পারলেও কি করতে হবে বলো তো, বারবার কবিতাটা পড়তে হবে। কবিতার শেষের দিকে আছে, জানো, শেষের দিকে দেখবা কবিতাটা খুইলা, মানে বইটা খুইলা, বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে,
ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। তো দেখছো বরকত বলে গাঢ় উচ্চারণ, তার মানে এই কথাটা বরকত বলছে। ক্লিয়ার আশা করি। তো এটা বরকতের উক্তি ছিল। এবার আমরা 12 নং কোশ্চেনে আসি। এটা তোমার হচ্ছে নত্যবিধান সত্যবিধান থেকে আসছে। এটা বেশ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বলছে যে স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে কোন শব্দে। এরকম কিছু শব্দ আছে, মুখস্থ করতে হবে, হ্যাঁ। এটা একটা কবিতার মাধ্যমে এটা মুখস্থ করা যায় যে স্বভাবত মূর্ধন্য ন হয় যে সকল শব্দে, সেটা মুখস্থ করবা। আরেকটা আছে স্বভাবতই মূর্ধন্য স হয় কোন শব্দে, সেটাও মুখস্থ করা উচিত তোমাদের, হ্যাঁ। তো স্বভাবতই মূর্ধন্য নও হয় কিছু শব্দে, আবার স্বভাবতই মূর্ধন্য সও হয় কিছু কিছু শব্দে। আচ্ছা, যেহেতু আমাদের মূর্ধন্য ন হয়েছে সেটার সম্পর্কে আমরা পড়ব। তো এখানে দেখো তোমার এখানে অ্যান্সারটা হচ্ছে আপন, হ্যাঁ। কৃষাণ হবে না কেন? কৃষাণ স্বভাবত মূর্ধন্য ন এখানে হয়নি, কারণ এই মূর্ধন্য নয়ের পূর্বে একটা মূর্ধন্য স আছে, তাই না? এই জন্য হচ্ছে এটা মূর্ধন্য ন হয়েছে। এটা স্বভাবতই হয় নাই, হ্যাঁ, কোনো নিয়ম ছাড়া এটা হয় নাই, নিয়ম অনুযায়ী হয়েছে। কারণ কি রি রস হওয়ার পরে মূর্ধন্য ন হয়, তাই না? তো এই জন্য এটা মূর্ধন্য ন হয়েছে। তারপর দেখো আপন, আপনটা আমরা পরে ব্যাখ্যা করবো। এটা তো স্বভাবতই, তাই না? এটা কোনো রুলস মানে না, হ্যাঁ, কোনো রুলস অনুযায়ী হয় না, স্বভাবতই। তারপর দেখো অর্পণ, রি রস হয়ের পরে, তাই না, আমাদের মূর্ধন্য ন হয়। তো অর্পণ, অর্পণে খেয়াল করো পয়ের পরে পর উপরে একটা রেফ আছে, তাই না? অর্পণ, অর্পণ, ঠিক আছে। রেফের পরে যদি পবর্গীয় থাকে, তাই না, পবর্গীয় শব্দ অক্ষর বর্ণ থাকে, তাহলে তারপরে কি মূর্ধন্য ন হয়। তো এটা কিন্তু রুলস নিয়ম অনুযায়ী, তাই না? এটা কিন্তু স্বভাবতই হয়নি। পবর্গীয় শব্দের পরে কি হয়? তোমার মূর্ধন্য ন হয় রেফের পরে। তো পবর্গীয় শব্দের মধ্যে কি আছে? প, ফ, ব, ভ, তাই না, ম, এই কটা। তো এই জন্য কিন্তু এটা রুলস অনুযায়ী হয়েছে, এটা স্বভাবতই হয়নি। তারপর দেখো লক্ষণ। তো লক্ষণ ক্ষীয় খ কিভাবে গঠিত হয় জানো? ক্ষীয় খ একটা যুক্ত বর্ণ, যুক্ত ব্যঞ্জন, তাই না? যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন, ক যোগ মূর্ধন্য স, ক যোগ মূর্ধন্য স। তো রি র স মানে মূর্ধন্য স, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়। তো ক যোগ স, তার মানে এর পরে মূর্ধন্য স আছে, তো মূর্ধন্য স এর পরে তো মূর্ধন্য নই হয়। তো এইটাও কিন্তু রুলস অনুযায়ী হয়েছে। তো আমরা কেন তাহলে, তারপর তিনটেই যেহেতু রুলস, তার মানে এটাই হবে আনসার। এবং এখানে কোনো রুলস নাই কিন্তু, তাই না? পবর্গীয় শব্দ আছে, ঠিক আছে, কিন্তু এর র তো নাই। এর আগে কি র আছে? রেপ বা র আছে? নাই তো। তো এই জন্য হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। এই যে দেখছো, ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। বি নাম্বারটা কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়, সেই শব্দগুলো কি কি, এটা একদম মুখস্থ থাকা লাগবে। আমার মুখস্থ ছিল, এখনো মোটামুটি আছে। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, কনলান, সরিতমানি, এরকম কিছু আছে, হ্যাঁ। তো তোমার এখন এগুলো একদম ঠুটস্থ থাকা লাগবে। আমি আসতেছি আস্তে আস্তে, দেখো মুখস্থ করো। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু বিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানুগুণু, পুণ্য, বেনি, ফণি অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভনিতা, পানি, গৌণ, কোন, ভান, পন, সানু, চিক্কন, নিক্কম, তৌণ, কফনি, ঠিক আছে, কফনি মানে কোনই, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্যবান। তো এইভাবে বারবার পড়লে মুখস্থ কেন হবে না বলো তো? এটা কিন্তু মুখস্থ করা একদম মাস্ট, মুখস্থ করতেই হবে। এটা আমি ক্ষেত্রে অন্য কিছু বলতে পারতেছি না, হ্যাঁ, মুখস্থ করবা। গেল। এবার 13 নং এমসিকিউতে চলে আসলাম আমরা দেখতে দেখতেই। এটা প্রকৃত প্রত্যয় থেকে এসেছে। প্রকৃত প্রত্যয় কিন্তু আমরা আগেই বুঝিয়েছি, ব্যাখ্যা করেছি, এই জন্য এটার ব্যাখ্যা একটু আমরা কম দেবো, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার মুখস্থ করে রাখবা যে প্রকৃত প্রত্যয় পরবর্তী অংশের কোনো অর্থ থাকবে না, তাই না? দ্বিতীয় অংশের ইমার কোনো মানে হ্যাঁ, দ্বিতীয় অংশটার কোনো অর্থ থাকে না। তো প্রকৃত প্রত্যয় কোনটা? মহিমার প্রকৃত প্রত্যয় হচ্ছে মহৎযোগ ইমন, মহৎযোগ ইমন, মহাযোগ ইমা হয় না এটা, হ্যাঁ। এটা তোমার বারবার প্র্যাকটিস করলে তোমরা পারবা। এটা দেখো রুলস দেয়া আছে, রুলসটা আমরা দেখি। মহিমা শব্দটির প্রকৃতি প্রত্যয় কি? মহৎযোগ ইমন, সি নাম্বার অপশনটা, তাই না? মহৎযোগ ইমন। এখানে মহৎ হলো মূল শব্দ, আমি আগেই বলেছি, তাই না? শেষে যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ থাকে না, প্রকৃতির অর্থ থাকে। মহৎ তো নিজস্ব একটা অর্থ আছে, বাট ইমনের কিন্তু কোনো অর্থ নেই। ইমন একটা মানুষের নাম হয়ে থাকে, তাই না? নিজস্ব কোনো অর্থ নেই। মহতের নিজস্ব অর্থ আছে, এই হচ্ছে বিষয়। তো যেটা বলতেছিলাম, এখানে তোমার ইমন হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয়, হ্যাঁ। কেন বুঝলাম তদ্ধিত প্রত্যয়? কারণ মহৎ এটা কিন্তু কোনো ক্রিয়া না, তাই না? মহৎ এটা একটা অ্যাডজেক্টিভ বা নাম শব্দ, তাই না? এর সাথে প্রত্যয় যুক্ত হলে সেটা তদ্ধিত প্রত্যয়ই হয়। তো ক্রিয়ার সাথে যুক্ত হলে তাকে কৃত প্রত্যয় বলতাম, কিন্তু এটা ক্রিয়ার সাথে যুক্ত হয়নি, তো এই জন্য এটা তদ্ধিত প্রত্যয় হবে। তো বর্তমানে হ্যাঁ, ইমন প্রত্যয়কে ইমা হিসেবেও লেখা হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে কথা। তো প্রকৃতি কি? মহৎ, আর প্রত্যয় কি? ইমন।
ইমনটা কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। এইখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে। তদ্ধিত প্রত্যয় কাকে বলে আমি বলছি, এখন আর আমি বলবো না, পড়ে নিও তোমরা। তো মহৎ শব্দের সাথে ইমন প্রত্যয় যুক্ত হয়ে মহিমা শব্দটি গঠিত হয়েছে। এটা একটা কিছু রুলস, হ্যাঁ। তোমার ইমা থাকলে, মানে শেষে যদি ইমা থাকে, নীলিমা ইমা আছে, রক্তিমা, দ্রাঘিমা ইমা আছে, ঠিক আছে। তো ইমা থাকলে শেষে আমরা ইমন যোগ করতে হয়, হ্যাঁ, ইমন প্রত্যয়টি যোগ করতে হয়। ইমন একটি তদ্ধিত প্রত্যয়, তো এটা তোমরা জেনে রাখলা। নীলিমা কি হবে? নীল যোগ ইমন। রক্তিমা কি হবে? রক্ত যোগ ইমন। দ্রাঘিমা কি হবে? দীর্ঘ যোগ ইমন, তাই না? তো এটা পারবা আশা করি, বেশ সহজ একটা বিষয়, এটা জানে রাখবা যে ইমা থাকলে শেষে ইমন প্রত্যয় যোগ করতে হয়। তোমার অর্থ থাকতে হবে, মূল শব্দটার একটা অর্থ থাকতে হবে। তুমি কি বলবা নীলি যোগ ইমা হয়? নীল যোগ ইমন, তাই না? তাইলে সে নীলিমা হবে। ওইটাই, নীলা যোগ ইমন বললে কিন্তু হবে না, নীল যোগ ইমন। তো এটা বুঝতে পারছো। এবার দেখো 14 নং এমসিকিউতে আমরা চলে আসলাম। দেখতে দেখতেই আমাদের 28টা এমসিকিউ আছে। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে, তোমাদের জন্য এটা বেশ উপকারী একটা ক্লাস, হ্যাঁ। তো এইখানে 14 নং কোশ্চেনে বলছে যে বিদ্রোহী কবিতায় তোমার নেহারি শব্দের অর্থ কি? তো এটা তোমার বললাম না যে তোমার সাহিত্য পাঠ, তাই না? গদ্য, পদ্য, উপন্যাস, নাটক, এগুলোর জন্য মূল পাঠ্য বই পড়ার বাইরে আর কিছু কোনো বিকল্প নেই, হ্যাঁ। পাঠ্য বই পড়লেই আনা, আর কিছু লাগবে না, যথেষ্ট। এটা তোমার এই নেহারি শব্দটা তোমার পাঠ্য বইতেই আছে, পাঠ্য বইয়ের বাইরে কিছু দেবে না, এটাই স্বাভাবিক, তাই না? পাঠ্য বই থেকে শব্দার্থ টিকা অংশটা গুরুত্বপূর্ণ। পাঠ্য বইয়ের তোমার সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে শব্দার্থ টিকা অংশটা অনেক আসে ভর্তি পরীক্ষায়, তোমার সকল জায়গায় শব্দার্থ টিকা অংশ থেকে কোশ্চেন আসে। তো এটা তুমি শব্দার্থ টিকা অংশ খুঁজলে পেয়ে যাবে বিদ্রোহী কবিতায়। বিদ্রোহী কবিতায় লিখেছেন কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো দেখো তোমরা নেহারি ভাবতে পারো এটা খাবার হবে, খাদ্য বিশেষ হইতে পারে, ঠিক আছে, খাবার হবে না। নেহারি ভাবতে পারো আবার, ঠিক আছে, কিন্তু না, নেহারি শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ করে, হ্যাঁ, বা দেখে, হ্যাঁ, এটা তোমার মুখস্থ, এটা বোঝার কোনো বিষয় নয়, প্রত্যক্ষ করে বা দেখে। এটা আমার এই কোশ্চেনটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদম এসেছিল, একদম হুবহু। তো আমাদের এক্সাম ব্যাচ থেকে হুবহু প্রশ্ন কমন আসে, এটা তোমরা দেখতে পারবা। তোমরা যখন এক্সাম দেবো তোমরা প্রশ্ন হুবহু কমন পাবা। তারপরে দেখো তো খাদ্য বিশেষ তো হবে না, তাই না? তারপরে অহংকারও হবে না, ভীতও হবে না। তো এটার অ্যান্সার হচ্ছে প্রত্যক্ষ করে বা দেখে। বইটা পড়লেই পারবা, বই যারা পড়েছো এটাতে আমরা অ্যান্সার করতে পেরেছো আশা করি। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এই যে এটা ব্যাখ্যাটা পড়ে নিও। তো নেহারি শব্দটা তো দেখে, এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে, এই যে, আচ্ছা ব্যাখ্যাটা তো বলে দিতে, দেখো এই যে। তো এইভাবে কিন্তু তোমরা ব্যাখ্যা পাবে, তাই না? প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা পেয়ে যাচ্ছ। তো শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এই পঙ্ক্তিতে, হ্যাঁ, এই পঙ্ক্তিতে অর্থ দ্বারাই কি? শির দেখে আমার নত শির হয় ওই শিখর হিমাদ্রির, বা ওই হিমাদ্রির শিখর, বা আমার মাথা দেখে পর্বতের চূড়া নত হয়ে যায়, এটা বোঝানো হচ্ছে। তো দেখে বা প্রত্যক্ষ করে, নেহারি মানে দেখে বা প্রত্যক্ষ করে, ক্লিয়ার আশা করি। তারপর দেখো প্রতিদান কবিতা থেকে একটা এমসিকিউ আসছে, তাই না? পদ্য থেকে এই অংশটা আসছে। বুঝতে পারছো যে কোশ্চেনগুলো কিভাবে আসে বা কোন কোন পদ্যগুলো বেশ গুরুত্বপূর্ণ, তাই না? এবং কোশ্চেনের ধরন কেমন হয় সেটা তোমরা বুঝতে পারতেছো। প্রশ্নটিতে বলছে প্রতিদান কবিতায় যে মোরে করিল পথের বিভাগে চরণের পরবর্তী চরণ কোনটি, তাই না? তো এরকম কোশ্চেন যদি আসে তখন কি তোমরা পারবা? তো কবিতাটা মুখস্থ থাকলে সে এই সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়, তাই না? আমি বারবার বলছি যারা মুখস্থ করতে পারো কবিতাটা একদম ঠাটা মুখস্থ করে ফেলবা। মুখস্থ যাদের একটু সমস্যা হয়, হ্যাঁ, মুখস্থ করতে অসুবিধা হয়, তারা বারবার কবিতাটা পড়বা, হ্যাঁ, যেহেতু না তো তোমাদের মাথায় থাকে কোন লাইনের পরে কোন লাইন। তবে মুখস্থ এটা বেশ সাজেস্টেড, হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই মুখস্থ করতে পারবা। তো যে মোরে করিল পথের বিভাগী চরণের পরবর্তী চরণ কোনটা? পথে পথে আমি ফিরি তারি লাগি, এটা হচ্ছে অ্যান্সার, হ্যাঁ, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। পথে পথে আমি ফিরি তারি লাগে, এটা তো ব্যাখ্যার বেশি কিছু নাই, তুমি মুখস্থ থাকলে বা প্র্যাকটিস থাকলে চরণের মানে পরবর্তী লাইন কোনটা কবিতার, হ্যাঁ, এটা জানতে চাচ্ছে, এটা ব্যাখ্যার কিছু নাই, বারবার পড়লে পারবা। এই যে এই ধরনের প্রশ্নের উত্তর করতে, হ্যাঁ, উত্তর পারতে হলে কি করতে হবে? কবিতাটি মুখস্থ করতে হবে অথবা বারবার পড়তে হবে, এটার ব্যাখ্যার কিছু নেই। গেল। এবার আমরা 16 নং এমসিকিউতে আসলাম। বলছে যে 16 নং এমসিকিউতে বলছে আমার পথ প্রবন্ধের লেখক কাকে সালাম জানিয়েছেন। এটা তো আমার অনেকবার আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, ঢাকা ভার্সিটিতে এটা আসছিল। তো 16 নং এমসিকিউ, এটা তোমার গদ্য থেকে আসছে, তাই না? বা প্রবন্ধ অংশ থেকে আসছে, সাহিত্য পাঠ অংশ থেকে আসছে। ওই একই কথা যে ওই প্রবন্ধ বা গদ্য বারবার পড়ার কোনো বিকল্প নেই, তাই না? তুমি বারবার না পড়লে বুঝতে পারবা না যে কাকে সালাম জানিয়েছে, যে কোনো লাইন থেকে এমসিকিউ তুলে দিতে পারে। তো লেখক বলতে কাজী নজরুল ইসলাম, আমার পথ প্রবন্ধটা লেখছে কে? কাজী নজরুল ইসলাম, তাই না? তো কাকে সালাম জানিয়েছেন? কাজী নজরুল ইসলাম বা লেখক
কাকে সালাম জানিয়েছেন? মহাত্মা গান্ধীকে সালাম জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে, না নিজের সত্যকে, না নিজের চেতনাকে? নিজের সত্যকে। এখানে দেয়া আছে, তোমার এখানে বলা আছে যে কাজী নজরুল ইসলাম বলছে যে আমার যাত্রা শুরুর শুরুতেই আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে, তাই না? তো এটা তুমি যদি বারবার পড়ো পারবা। নিজের সত্যকে হবে অ্যান্সার, সি নাম্বার অপশন। এই যে কাজী নজরুল ইসলাম রচিত, আমাদের প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা তোমরা কিন্তু পাবা এক্সাম ব্যাচে ভর্তি হলেই। কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ প্রবন্ধের প্রথম অংশে কি রয়েছে দেখো। কাজী নজরুল ইসলামের রচিত আমার পথ প্রবন্ধের প্রথম অংশে রয়েছে যে কবি সত্যকে সালাম জানিয়েছেন, তাই না? প্রবন্ধটির প্রথম অংশ এই যে আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমার যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। দেখছো তো, সালাম জানাচ্ছে বা নমস্কার করছে কাকে? নিজের সত্যকে, তাই না? এখানে অ্যান্সার হবে সি নাম্বার, নিজের সত্যকে। এভাবে তোমার প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা পেয়ে যাবে। এরপর দেখো আমরা 17 নং এমসিকিউতে চলে আসছি দেখতে দেখতে। সুনাম শব্দটির সু কোন উপসর্গ? উপসর্গ অনেক গুরুত্বপূর্ণ এবং উপসর্গ তুলনামূলকভাবে সহজ, তাই না? সমাস, কারক, বিভক্তির তুলনায় উপসর্গ বেশ সহজ। প্রকৃতি প্রত্যয়ের তুলনায় উপসর্গ সহজ। তো উপসর্গ টপিকটাও বেশি বিস্তৃত না, চাইলেই শেষ করা যায় একদিনে। তো এই হচ্ছে কথা। তো সুনাম শব্দের সু উপসর্গটা কোন ধরনের উপসর্গ? তো এটা কনফিউশন সৃষ্টি হতে পারে কেন? কারণ তোমার বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গে আছে এমন 4টা উপসর্গ আছে, তাই না? বা বাংলা উপসর্গের মধ্যেও 4টা আছে, সংস্কৃত উপসর্গের মধ্যেও 4টা আছে। বলো তো কি? আশুবিনী। আশুবিনী একটা মেয়ের নাম, এভাবে মনে রাখতে পারবা যে আশুবিনী, আ সু বি নি, এই 4টা উপসর্গ তোমার বাংলা যে উপসর্গ আছে সেখানেও পাওয়া যায়, আবার তোমার সংস্কৃত যে উপসর্গ আছে সেগুলোর মধ্যেও পাওয়া যায়। আরেকটা বিষয় যে বাংলা উপসর্গ কয়টি, সংস্কৃত উপসর্গ কয়টি, তো এটা তোমরা ভুলাই ফেলো, তাই না? বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি। নিজেদের বাঙালিরা বাংলাদেশি নিজেদেরকে বেশি দিবা, হ্যাঁ, আর সংস্কৃতদের কম দিবা। বাংলা ভাষাতে বাংলা উপসর্গ বেশিই থাকবে, তাই না মিয়া? এভাবে মনে রাখবা যে বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি, হচ্ছে কথা। তো বুঝলাম যে 4টা হচ্ছে কমন, তাই না? বাংলা উপসর্গের মধ্যে আছে, সংস্কৃত উপসর্গের মধ্যে আছে। সেই 4টা কমন বিষয় কি? আশুবিনী, তাই না? আ স্বরে আ, স্বরস্যু, বয়রস্যি, নয়রস্যি, এই 4টা। তো এই জন্য এই কোশ্চেনটা দিছে, তাই না? এই আশুবিনী থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা বেশি। তো এটা কোন উপসর্গ হবে? কারণ তোমরা জানো এটা তৎসম হবে, নাহলে বাংলা হবে। কারণ তুমি এটার বেসিক রুলসটা জানো, ফার্সি আর আরবি তো হবে না, তাই না? কারণ আমি বেসিক রুলসটা বলেই দিলাম যে এই 4টা উপসর্গ আ সু বি নি, এই 4টা উপসর্গ তোমার কি তৎসম উপসর্গেও আছে, তৎসম মানেই তো সংস্কৃত, এবং বাংলা উপসর্গেও আছে। তো তার মানে আমাদের ফার্সি এবং আরবি বি এবং সি নাম্বার অপশনটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। তো হওয়ার পসিবিলিটি আছে তৎসম নাইলে বাংলা উপসর্গ। তো এটা কিভাবে আমরা সলভ করবো? দেখো ব্যাখ্যায় সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে কনফিউশন বাংলা নাহলে তৎসম হবে। তো আমাদের জানতে হবে যে সুনাম শব্দটা কোন শব্দ, তাই না? তাইলে আমরা বুঝতে পারবো যে সু হচ্ছে কোন উপসর্গ। তো দেখো এখানে ব্যাখ্যাটা হচ্ছে এমন। তো সুনাম শব্দের সু একটি বাংলা উপসর্গ। হ্যাঁ, এটা কি উপসর্গ? বাংলা, কারণ নাম, নাম, তাই না? তো এটা তো নাম তো বাংলা, তাই না? বাংলা একটা শব্দ না, নাম, নাম বোঝাই যাচ্ছে, তাই না? তো বাংলা শব্দের পূর্বে যে সকল উপসর্গ যুক্ত হয় সেটা বাংলা উপসর্গ হবে। তৎসম বা সংস্কৃত শব্দের পূর্বে যে উপসর্গ যুক্ত হয় সেটা তৎসম বা সংস্কৃত উপসর্গ হবে, তাই না? বিদেশি শব্দের পূর্বে সাধারণত বিদেশি উপসর্গই ব্যবহৃত হয়। তো এই হচ্ছে কথা। এখানে ব্যাখ্যাটা পড়ো। সুনাম শব্দের সু একটি বাংলা উপসর্গ, এটি উত্তম বা ভালো অর্থে ব্যবহৃত হয় এবং এর সাথে নাম শব্দটি যুক্ত হয়ে সুনাম গঠন করেছে, তাই না? আমরা বলেছি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, একটা শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থ চেঞ্জ করে দেয়। আগে ছিল নাম, এখন হচ্ছে সুনাম। দেখছো অর্থটা কি পরিমাণ চেঞ্জ করছে, এটা হচ্ছে কথা। তো নতুন শব্দ গঠন করছে সুনাম। তো উপসর্গ হচ্ছে সু, এটা বাংলা উপসর্গ, এর অর্থ হচ্ছে উত্তম বা ভালো। এর আরও কিছু বাংলা উপসর্গের উদাহরণ আছে। সুনজর, সুখবর, সুদিন, সুকাজ, তাই না? সুনজর, নজর তো বাংলা শব্দ, বোঝাই যাচ্ছে। তৎসম বা সংস্কৃত একটু কঠিন টাইপের হয়, একটু গম্ভীর টাইপের হয়, তাই না? তো সুখবর, খবর তো বাংলা শব্দ, এর আগে যেই সুটা আছে এটা বাংলা উপসর্গই হবে। সুদিন, দিন একটা বাংলা শব্দ, এর পূর্বে সু, এটা বাংলা উপসর্গই হবে। সুকাজ, কাজ একটা বাংলা শব্দ, এর পূর্বে যে সু সেটা বাংলা উপসর্গই হবে। ক্লিয়ার না? তো এই দেখো তৎসম সু উপসর্গটি তৎসম উপসর্গ হিসেবেও ব্যবহৃত হতে পারে, তাই না? সেই ক্ষেত্রেও কি এটা উত্তম বা সহজ বা আতিশয্য অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা কিছু উদাহরণ দেখি। সুকণ্ঠ, তাই তারপরে তোমার সুকৃতি, সুপ্রিয়, সুনীল, সুগম, সুসাধ্য, সুলভ, সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ, তাই না? তো একটু কঠিন কঠিন শব্দ, তাই না? তৎসময় একটু কঠিনই হয়ে যায়, একটু গুরু গম্ভীর, তাই না? একটু বেশ
কঠিন শব্দ যেগুলো আমরা সচরাচর শুনে থাকি না, এভাবে মনে রাখতে পারো। তৎসম শব্দ চেনার বিভিন্ন টেকনিক আছে, সেগুলো আমরা আমাদের মূল কোর্সে পড়িয়ে থাকি। 18 নং এমসিকিউতে কি বলছে, সিন্দাবাদ কবিতাটি কে লিখেছেন? তো এটা তোমার দেখছো ফুল সিলেবাস থেকে আসছে, বলছিলাম না যে ফুল সিলেবাসও গুরুত্বপূর্ণ, ফুল সিলেবাস থেকেও কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, তখন তোমরা তোর বলতে পারবে না যে আমি পড়ি না। এটা যারা পড়বে তারা কিন্তু এগিয়ে থাকবে, তারাই মূলত দিন শেষে চান্সটা পাবে, যারা ফুল সিলেবাসটা পড়েছিল। একটা কোয়েশ্চেন যে কি পরিমাণ তোমার গুরুত্বপূর্ণ তোমরা আশা করি বুঝতে পারছো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তাই না? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু সবার শেষে, তোমরা আশা করি জানো। তো এই আর কি, ফুল সিলেবাস পড়তে হবে মাস্ট। এক্ষেত্রে আমি কোনো শর্ট সিলেবাসের পক্ষপাতী নই। তো দেখো, সিন্দাবাদ কবিতাটি লিখেছেন ফরুক আহমেদ লিখেছেন। এই জন্যই বললাম যে এটা ফুল সিলেবাস থেকে এসেছে, কারণ ফরুক আহমেদের পদ্মা কবিতাটা আমাদের পাঠ্য বইয়ে আছে, তাই না? তো এটা কিন্তু ফুল সিলেবাসের অংশ। তো তোমরা এটা ফুল সিলেবাস দেখে অনেকে পড়ো নাই, তো এরকম কোশ্চেন কিন্তু আসতেই পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এবার দেখছো তো, তাই না, সকল ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার ফুল সিলেবাস থেকেই করছে, শর্ট সিলেবাস কেউ মানে না। তো এটা ফরুক আহমেদের রচিত। এটা তোমার কোথা থেকে আসছে তাহলে? তোমার পদ্মা কবিতাটা আছে না, হ্যাঁ, ফরুক আহমেদের রচিত, সেখান থেকে আসছে, তার লেখক কবি পরিচিতি অংশ থেকে আসছে। এই যে ফরুক আহমেদ হবে অ্যান্সার, বাকি কেউ হবে না। সিন্দাবাদ কবিতাটি তার লেখা। সিন্দাবাদ কবিতাটি ফরুক আহমেদ লিখেছেন, এই যে ব্যাখ্যা পড়ো। হ্যাঁ, সিন্দাবাদ কবিতাটি ফরুক আহমেদ লিখেছেন, যা তার বিখ্যাত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি থেকে নেওয়া হয়েছে, তাই না? এই কাব্যগ্রন্থটি 1944 সালে প্রকাশিত হয়েছিল এবং এতে সিন্দাবাদ ছাড়াও পাঞ্জেরি এবং আকাশ নাবিকের মতো আরো অনেক কবিতা আছে। ঠিক আছে, পাঞ্জেরি বেশ বিখ্যাত, আমি তোমাদেরকে একটু পর পাঞ্জেরি কবিতাটা শোনাবো। হ্যাঁ, দেখো তাহলে। তো যেটা বলছিলাম যে আলোচ্য যেই কবিতাটার কথা বলেছে সিন্দাবাদ, তার কবি হচ্ছেন ফরুক আহমেদ, আর কাব্যগ্রন্থ হচ্ছে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাত সাগরের মাঝি থেকে নেওয়া হয়েছে, এটা প্রকাশ হয়েছে 1944 সালে। তো পাঞ্জেরি কবিতাটা তোমাদেরকে একটু শোনাই। হ্যাঁ, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে, কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে, একে ঘনসিয়া জিন্দেগানির বাব, তুলে মুরসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। তো এই কবিতাটা আবৃত্তির মাধ্যমে আমি উপজেলা পর্যায়ে 2য় স্থান অর্জন করেছিলাম, পুরস্কারও পেয়েছিলাম। হ্যাঁ, তো এই কবিতাটা আমার কাছে বেশ ভালো লাগে। এবার দেখো, আমরা 19 নং এমসিকিউতে আমরা চলে আসলাম দেখতে দেখতেই। 19 নং এমসিকিউতে দেখছো বাগধারা থেকে আসছে। আমি বারবার বলছি যে তোমার বিরোচন অংশ বা মুখস্থ অংশের মধ্যে বাগধারা টপিকটা না পড়লেই নয়, এটা পড়তেই হবে, এটা মাস্ট। বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো পড়তে হবে। পারিভাষিক শব্দ, যেটা ভুলে গেছিলাম, পারিভাষিক শব্দ গুরুত্বপূর্ণ। তো দেখো, রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। তোমার অভিযাত্রী যে এটিএম বইটার কথা বললাম, ওইখানে যদি তুমি পড়ো, একদম ব্যাখ্যাটা যে কত সুন্দর দেয়া হয়েছে, ঠিক আছে, একদম তুমি অবাক হয়ে যাবে, তোমার ভুলতে পারবা না। হ্যাঁ, ভুলতে চাইলেও ভুলতে পারবা না, অ্যান্সারটা এরকম ভাবে সাজানো দেয় এবং ব্যাখ্যাটা এত সুন্দর করে দেওয়া। তো রাবণের চিতা মানে চির অশান্তি, এটা জানে রাখো। আর বাকিগুলো হবে না, আকস্মিক বিপদ হবে না। হ্যাঁ, আকস্মিক বিপদ হচ্ছে আকাশ ভেঙে পড়া, তাই না, এরকম হইতে পারে। চিরদিনের জন্য প্রস্থান, অগস্ত যাত্রা, তারপরে কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা, তাই না, অগ্নি পরীক্ষা বাগধারাটির অর্থ হচ্ছে কঠিন পরীক্ষা। তো ওই এটার জন্য তোমার কি রাবণের চিতা মানে চির অশান্তি, এই ব্যাখ্যাটা দেয়া আছে। দেখো, রাবণের চিতা বাগধারাটির অর্থ হলো চির অশান্তি। কিছু গুরুত্বপূর্ণ এবং কঠিন বাগধারা আমি দিয়ে দিছি, পড়ে নিও। হ্যাঁ, তো এ হচ্ছে কথা। আর অভিযাত্রী ওই বইটা পড়লে, এটিএম বইটা পড়লে এগুলো একদম পানি পানি হয়ে যাবে, পানি পানি। এবার দেখো, আমরা 20 নং এমসিকিউতে চলে আসছি। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আর ক্লাসটির মাধ্যমে যদি তোমরা উপকৃত হয়, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্ট দেখলে আমি অনেক অনুপ্রাণিত হবে, এবং এরকম ধারাবাহিক ক্লাস যদি তোমরা চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসগুলো নিয়ে আসবো। হ্যাঁ, আমি চাই যে সকল শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করুক। আর হচ্ছে তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। দেখো, 20 নম্বর কোশ্চেন বলছে, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? তো বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে 10টা, এটা মুখস্থ করবা। হ্যাঁ, মাত্রাহীন বর্ণ কয়টা বলো তো? 10টা, ডি নাম্বারটা অ্যান্সার। এই যে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ আছে 10টা, সেই 10টা বর্ণ হচ্ছে তোমার কি, 10টা বর্ণের মধ্যে 4টা স্বরবর্ণ আর 6টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ওই যে মাত্রাহীন স্বরবর্ণগুলো দিয়ে আছে এ, ওই, ও, ঔ, তাই না? এবার দেখো, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে আছে উম, হ্যাঁ, তারপরে ইয়, খ,
খণ্ডত, অনুস্বর, বিসর্গ আর চাঁদ, এগুলো মাত্রা নেই। তো এইটাই মাত্রাহীন বর্ণ 10টা, ক্লিয়ার। এবার দেখো 21 নং এমসিকিউতে আমরা চলে আসলাম। এটা তোমার কি থেকে আসছে? প্রবন্ধ বা গদ্য থেকে আসছে, তাই না? বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠ্যাংশ থেকে মানব কল্যাণ প্রবন্ধটা বেশ গুরুত্বপূর্ণ, লিখেছেন আবুল ফজল, তাই না? তো মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল? ওইটা সেই তোমার আগে আমি বলছি যে কি হবে, এটা মহৎ চিন্তা ভাবনার ফসল। আর হচ্ছে এটা পারার জন্য কি ওই যে বারবার পড়তে হবে, তাই না? মনোযোগ সহকারে পড়তে হবে। আমি বলতেছি না প্রবন্ধ মুখস্থ কর, প্রবন্ধ তো মুখস্থ করার জিনিস না, তাই না? কবিতা চাইলে মুখস্থ করা যায়, প্রবন্ধ, গদ্য, গল্প এগুলো তো মুখস্থ করা যায় না। কবিতা একটু ছোট থাকে বা কবিতা পড়তে ভালো লাগে, ছন্দের মিল আছে, এই জন্য চাইলে মুখস্থ করা যায়। আর এটা হচ্ছে বারবার পড়বা, বারবার পড়ার কোনো বিকল্প নেই। তো এটা বারবার পড়লে সেখানে একটা লাইন আছে যে সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, তাই না? এটা এখানে অ্যান্সার হবে সি। সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? মহৎ চিন্তা ভাবনারই ফসল, এখানে যে দেয়া আছে তৃতীয় অপশন, অর্থাৎ মহৎ চিন্তা ভাবনার ফসল, এটা হচ্ছে সঠিক, তাই না? ওটা ওইভাবে পড়লেই পারবা, এটা ব্যাখ্যা না পড়লেও হবে। যেটা আমি বলে দিলাম সেটা মাথায় রাখবা। এবার দেখো 22 নং এমসিকিউতে বলছে রাতের শিশিরকে এক কথায় কি বলে? ওই যে যেটা বলতেছিলাম যে এই মুখস্থ বা বিরোচন অংশের মধ্যে এক তোমার বাগধারা, তারপরে এক কথায় প্রকাশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক কথায় প্রকাশের আর দুইটি নাম আছে বলেছিলাম, তাই না? বাক্য সংক্ষেপণ বা বাক্য সংকোচন। তো রাতের শিশিরকে এক কথায় শবনম বলে, শবনম, ঠিক আছে? রাতের শিশিরকে এক কথায় কি বলে? শবনম বলে। ত্রিজামানা, হ্যাঁ, এটা মুখস্থর বিষয়, এটা ব্যাখ্যার কিছুই নাই। রাতের শিশিরকে এক কথায় শবনম বলে। এই যে দেখছো, রাতের শিশিরকে এক কথায় কি বলে? ব্যাখ্যাটা পড়লে তোমার আসলে অনেক উপকার হবে। হ্যাঁ, এইভাবে ব্যাখ্যা সব এক্সাম্পলসে তোমরা পাবা না। তো রাতের শিশিরকে এক কথায় কি বলে? শবনম বলা হয়। আর বাকিগুলা কেন হইল না সেগুলোর ব্যাখ্যা আমরা দিয়ে দিচ্ছি। দেখো ত্রিজামা কি বলে? ত্রিজামা, মহানিশা, অপরাহ্ন, সবগুলোই তোমার হচ্ছে কি সময়ের সাথে রিলেটেড বাক্য সংকোচন, তাই না? বা এক কথায় প্রকাশ। তো ত্রিজামা হচ্ছে 3 প্রহর বিশিষ্ট রাত্রিকে এক কথায় ত্রিজামা বলে। মহানিশা কাকে বলে? গভীর রাত্র বা মধ্যরাত্রিকে এক কথায় মহানিশা বলে। অপরাহ্ন কাকে বলে? মধ্যাহ্নের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে কি বলে? অপরাহ্ন বলে। অপরাহ্ন, মধ্যাহ্ন, এই বানানগুলো খেয়াল রেখো, হ্যাঁ, বানানগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। 23 নং এমসিকিউতে কি বলছে যে জন্মদিনে কাব্যগ্রন্থটির রচয়িতাকে, তাই না? জন্মদিন, এটা একটা কাব্যগ্রন্থ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা কোথা থেকে আসছে? তোমার সোনার তরী যে কবিতাটা আছে ওইটার যে কবি পরিচিতি আছে সেই অংশ থেকে আসছে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে চায় কবি পরিচিতি থেকে, হ্যাঁ। আর তোমার উপন্যাস, নাটক এগুলো সম্পর্কে তোমার জানতে চায় লেখক পরিচিতি থেকে। তো বললাম তো বইয়ের বাইরে আর কিচ্ছু একটা লাইনও পড়বে না। বইয়ে যে অংশ দেওয়া আছে লেখক পরিচিতি, কবিচিতি পড়ে দেওয়া আছে, এতটুকুই পড়বে। পাঠ পরিচিতি এতটুকুই, না বেশি পড়তে যাবে কেন, তাই না? গাইডে বা বিভিন্ন ভর্তির পরীক্ষা যে গাইড আছে, তো ওইগুলো অনেক ব্যাখ্যা দেওয়া থাকে, কবির এই সেই বংচুং, সব তো পড়ার টাইম নাই তোমার, তাই না? এটা হচ্ছে কথা। ওটাগুলো বেশি জানার জন্য ঠিক আছে, চাকরির পরীক্ষার জন্য ঠিক আছে, বেশি জানতে চাইলে জানতে পারো, হ্যাঁ। কিন্তু বইয়ের গুলো থেকেই কোশ্চেন এসে থাকে, বইয়ের বাইরে সাধারণত কোশ্চেন করে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বইয়ের বাইরে থেকে করে, ওইটা হচ্ছে যত কবি সম্পর্কে যত ইনফরমেশন আছে সবগুলো করে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো তুমি তো দিচ্ছ না, তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিচ্ছ। যাই হোক, তো জন্মদিনে কাব্যগ্রন্থটির রচয়িতাকে, এটা রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ। বাকি অপশনগুলো হচ্ছে না, এটা বই পড়লেই পারবা। তোমার সোনার তরী কবিতার কবি পরিচিতি পড়ো, পেয়ে যাবা। এই যে দেওয়া আছে ব্যাখ্যা। আমরা এটা সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো, যে জন্মদিনে কাব্যগ্রন্থটি সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জেনে রাখি। জেনে রাখলে তো ক্ষতি নেই, তাই না? শুধু তুমি ওই একটা কোশ্চেন পারলেই তো হচ্ছে না, এটা তো এই কোশ্চেনটা তো অন্যভাবেও আসতে পারে, তাই না? তো দেখো রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। জন্মদিনে কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তার জীবনের শেষ পর্বের একটি উল্লেখযোগ্য সৃষ্টি, যা 1941 সালে প্রকাশিত হয়েছিল। তার কাব্যগ্রন্থটার নাম কি? জন্মদিনে। রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, 1941 সালে প্রকাশিত হয়। গুরুত্ব কি? এটা রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্তপর্ব বা শেষ পর্যায়ের অন্তর্ভুক্ত একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এই হচ্ছে বিষয়। তো 23 নম্বর এমসিকিউটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 24 নং এমসিকিউতে আসলাম। এটা তোমার কি কারক বিভক্তি থেকে আসছে, তাই না? আমি বলেছি না এগুলো কারক বিভক্তি গুরুত্বপূর্ণ টপিক বাংলা ব্যাকরণের মধ্যে, সমাস, কারক বিভক্তি, তাই না? এগুলো গুরুত্বপূর্ণ। দেখো কোশ্চেনটাতে কি বলছে 24 নং এমসিকিউতে, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এরকম একটা গান আছে, তোমরা শুনছো, তাই না? নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, গান বা কবিতা টাইপের কিছু একটা আছে, শ্লোকও হইতে পারে। তো এটা কিন্তু তোমরা শুনছো অনেক নাটকে, অনেক ফানি ভিডিওতে, অনেক জায়গায় হয়তো এটা তোমরা দেখেছো। তো এখানে রাস্তা শব্দটির কারক বিভক্তি কোনটি, এটা জানতে চাইছে আমাদের প্রশ্নে, তাই না? রাস্তা শব্দটির কারক বিভক্তি কোনটি? তো এটা কিন্তু করণ কারক হবে, হ্যাঁ, করণ কারকে শূন্য বিভক্তি হবে এটা।
দেখো দেখছো বি নাম্বার অ্যান্সার, করণ কারকে শূন্য বিভক্তি। কেন বাকিগুলো হবে না? ব্যাখ্যা তো আছে, তাই না? অপাদান তো হবে না। অপাদান সম্পর্কে তোমরা জানো, কোনো কিছু থেকে গৃহীত, দূরীভূত, ভীত, তাই না, বিচ্যুত, হ্যাঁ, ছিঁড়ে পড়ে গেলে এরকম কিছু হইলে অপাদান হয়, তাই না? যা দেখে কোনো কেউ কেউ ভীত হয়, সেটা হচ্ছে অপাদান কারক। তো অপাদান হওয়ার কোনো প্রশ্নই আসে না। রাস্তা দেখে কেউ ভীত হয় না, রাস্তা থেকে পড়ে গেছে এরকম কিছু বোঝানো হচ্ছে না, তো অপাদানটা হচ্ছে না। করণে শূন্য, এটা তো আমি বলে দিলাম অ্যান্সার, তো এটা তো হবে। সি নাম্বার অপশনটা কেন না? সম্প্রদানের তৃতীয়া, হ্যাঁ, সম্প্রদান মানে কি সত্য ত্যাগ করে দান করা হলে সেটা সম্প্রদান কারক হয়ে যায়। হ্যাঁ, কোনো কিছু দান করা, এখানে রাস্তাটা কি দান করা হচ্ছে না, তো এটা হবে না। হ্যাঁ, তারপরে দেখো অধিকরণে শূন্য, অধিকরণ তো হবে না, অধিকরণে একটা স্থান বোঝাবে। ঠিক আছে, এটা অধিকরণ হওয়ার সম্ভাবনা আছে। তো ভুল করে সবাই কি অধিকরণই দাগায়, রাস্তা একটা জায়গার নাম, তাই না? কিন্তু অধিকরণ হবে না। ব্যাখ্যা কি জানো? তোমার এখানে রাস্তা একটা চলার উপকরণ, তাই না? করণ কারক কখনো আমরা জানি উপকরণ বা উপায় বা সহায়ক বা যন্ত্র, এগুলো হইলেই কি করণ কারক হয়। তো এখানে রাস্তার একটা চলার উপকরণ বা চলার জন্য সহায়ক, হ্যাঁ, তো এই জন্য রাস্তা একটা করণ কারক। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, ঠিক আছে? তো চলার উপকরণটা কি? রাস্তা, এটা বোঝানো হচ্ছে, কিন্তু বলা নাই যে রাস্তায় মাছ আছে, রাস্তায় একটা বলদ আছে, ঠিক আছে, বা রাস্তায় একটা মানুষ আছে, ঠিক আছে? তো যদি থাকতো এরকম কিছু বুঝাইতো তাইলে অধিকরণ কারক হইতো, কিন্তু এটাকে কি, এটা একটা উপকরণ বোঝাচ্ছে, রাস্তা, ঠিক আছে? এই দেখো, নীল আকাশের মাঝে আমি রাস্তা চলেছি একা, তো চলার উপকরণটা কি বলতো? চলার উপকরণ হচ্ছে রাস্তা, এই জন্য এটা করণ কারক, এবং রাস্তা শেষে কোনো বিভক্তি নেই, এটা শূন্য বিভক্তি। তো দেখছো কত সুন্দর করে তোমরা বিষয়টা বুঝতে পারলে, তাই না? তো নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই বাক্যে রাস্তা হচ্ছে করণ কারকের শূন্য বিভক্তি। এই যে ব্যাখ্যাটা কিন্তু আমি যেভাবে বলছি ওইভাবেই, ঠিক আছে? গেল, এই যে দেখছো ব্যাখ্যা দেওয়া আছে যে যন্ত্রের সাহায্যে ক্রিয়া সম্পন্ন হয়, তাই না? এবার দেখো 25 নং এমসিকিউতে চলে আসলাম। বানান শুদ্ধিকরণ থেকে এসেছে এই কোশ্চেনটা। তো ব্যাকরণের মধ্যে বানান শুদ্ধিকরণ আর একটা গুরুত্বপূর্ণ টপিক। বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন সাধারণত মিস হয় না। তো বানান শুদ্ধিকরণের মধ্যে নত্য বিধান আছে, সত্য বিধান আছে, অন্য যে সকল বিধান আছে বানান সম্পর্কিত সব আছে কিন্তু এটার মধ্যে। হ্যাঁ, তো বানান শুদ্ধিকরণ বেশ বড় একটা টপিক, এটা বারবার পড়তে হবে তোমাদের। কোন বানানটি সঠিক? মূর্ধন্য। মূর্ধন্য বানানটা সঠিক না। মূর্ধন্য বানানে কি হবে জানো? দন্তন্য হবে। মূর্ধন্য বানানে মূর্ধন্য ন হবে না, এটা মাথায় রাখবা, এটা একটা মজার একটা ফ্যাক্ট, তাই না? মূর্ধন্য বানানে সব ঠিক আছে, কিন্তু মূর্ধন্য বানানে মূর্ধন্য ন হয় না, মূর্ধন্য বানানে দন্তন্য হয়। এই হচ্ছে, এই দেখছো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আমি। তো সান্ত্বনা বানানটা হচ্ছে সঠিক। সান্ত্বনা বানানের নিচে নয় তয়ের নিচে ব না দিলে তোমার সেটা ভুল হবে। হ্যাঁ, সান্ত্বনা, সান্ত্বনা, সান্ত্বনা বানানটা খেয়াল রাখবা। সান্ত্বনা বানানটা হচ্ছে নয় তয় এর নিচে একটা ব হবে, তোমরা এই বটা দাও না, এই জন্য ভুল হয়, তাই না? সান্ত্বনা বানানটা হচ্ছে সঠিক। তারপর দেখো সায়ান্ন বানানে হচ্ছে তোমার এটা ভুল আছে, অপরাহ্ন বানানটা ভুল আছে। এখানে আমরা ব্যাখ্যাটা দেখি, দেখো অ্যান্সার হচ্ছে আমাদের সান্ত্বনা। হ্যাঁ, সঠিক বানান হচ্ছে সান্ত্বনা। এই যে মূর্ধন্য বানানে মূর্ধন্য ন হবে না, মূর্ধন্য বানানে দন্তন্য হবে, এই জন্য প্রথম অপশনটা ভুল। দ্বিতীয়টা সঠিক, হ্যাঁ, দ্বিতীয়টা কোনো ভুল নাই। সান্ত্বনা বানান নয় তর নিচে একটা ব হবে, এটা সঠিক আছে। তারপর দেখো সায়ান্ন এবং সায়ান্ন বানানটা। তো সায়ান্ন বানানে আমাদের যেটা দেওয়া আছে সেটাই তোমার মূর্ধন্য ন দেওয়া আছে। সায়ান্ন বানানে মূর্ধন্য ন হয় না, সায়ান্ন বানানে দন্তন্য হয়। আর দন্তন্য পাশে থাকে, দন্তন্য হয়ের পাশে থাকে, মূর্ধন্য ন হয়ের নিচে থাকে, এটা জানে রাখবে। হ্যাঁ, তো দন্তন্য কি হয়ের পাশে থাকে, দন্তন্য ন, আর মূর্ধন্য ন হয়ের নিচে থাকে। তো আমাদের এখানে দন্তন্য ন হবে, মূর্ধন্য ন হবে না। তেমনি ভাবে দেখো অপরাহ্ন, অপরাহ্ন বানানে কি দেওয়া হয়েছে? দন্তন্য দেওয়া হয়েছে, কিন্তু অপরাহ্ন বানানে দন্তন্য হবে না, অপরাহ্ন বানানে মূর্ধন্য ন হবে। তো আশা করি এটা জানে রাখবা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। সায়াহ্ন, মধ্যাহ্ন, হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু অপরাহ্ন এগুলো দেখে রাখো। এবার দেখো আমরা 26 নং এমসিকিউতে যাব। আর মাত্র 2-3টা এমসিকিউ আছে, যদিও তোমাদের গত বছর 25টা এমসিকিউ আসছিল। এবার দেখা যাক এবার সার্কুলারে কয়টা দেয়, বাট আমরা 28টা রাখছি মডেল কোশ্চেনে, একটু বেশি প্র্যাকটিস হয় তোমাদের। তো দেখো 26 নং এমসিকিউ, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? তো সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? তো কোন কবিতা কোন ছন্দে রচিত এটা একদম ঠাটা মুখস্থ থাকা লাগবে। হ্যাঁ, এটা বইতেই আছে, বইতে তোমার পাঠ পরিচিতি বা কবি পরিচিতি, কবিতা পরিচিতি বা হ্যাঁ এরকম খুঁজলেই, কিন্তু পাঠ পরিচিতি খুঁজলেই কি পেয়ে যাবে এটা কোন ছন্দে রচিত কবিতা। তো সোনার তরী তোমার কোন ছন্দে রচিত? দেখো সোনার তরী হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা। সোনার তরী কোন ছন্দে রচিত বলো তো? মাত্রাবৃত্ত। তো এটা কোন কবিতা কোন ছন্দে রচিত? ঠিক আছে, সব কবিতা তো মনে রাখা সম্ভব না, কিছু গুরুত্বপূর্ণ কবিতা আমি এখানে একটা টেকনিকের মাধ্যমে, এই টেকনিকটা আমি শিখছি হচ্ছে তোমার অভিযাত্রী বই থেকে। হ্যাঁ, অভিযাত্রী বিশ্ববিদ্যালয় সংস্করণ বই থেকে, তো এটা তোমরা পড়তে পারো। তো সোনার তরী হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা, ব্যাখ্যায় আমি সেই টেকনিকটা দিয়ে দিচ্ছি তোমাদের। এভাবে কিন্তু টেকনিক সহ আমাদের এক্সাম ব্যাচে পড়ানো হয় বা এরকম সলভ ক্লাস নেওয়া হয়। তারপর তোমাদের হচ্ছে
প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া থাকে। এখন প্রথম থেকে পড়ে আসি। সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যেখানে পূর্ণ পর্বটি ব্যাখ্যা দেওয়া আছে। মাত্রা এবং অপূর্ণ পর্ব, পূর্ণ পর্বটি 8 মাত্রা এবং অপূর্ণ পর্বটি 5 মাত্রা। এটি অক্ষরবৃত্ত মনে হলো মাত্রাবৃত্তের নিয়ম অনুযায়ী বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়। এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। হ্যাঁ, তো এত কিছু যদি 8 পর্ব না 5 পর্ব এটা লোক মনে না থাকতে পারে, শেষের টেকনিকটা তোমাদের কাজে লাগবে। তারপর দেখো তো, কবিতার নাম সোনার তরী, এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 8 + 5 মাত্রা আছে, পূর্ণ মাত্রা 8, পূর্ণ পর্ব 8 এবং অপূর্ণ পর্ব 5 মাত্রা। এ হচ্ছে কথা। দেখো তাহলে উদাহরণ কি, শূন্য শব্দটিতে মাত্রাবৃত্ত ছন্দে 3 মাত্রা আছে, যা অক্ষরবৃত্ত ছন্দে 2 মাত্রার চেয়ে বেশি। এই পার্থক্যটাই কবিতাটাকে মাত্রাবৃত্ত ছন্দের অন্তর্ভুক্ত করে। তো এটা না বুঝলেও সমস্যা নাই, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে সকল কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত সেই সকল কবিতা মনে রাখার একটা টেকনিক, এটা একদম মুখস্থ করে ফেলবা, বুঝছো? এই যে সকল কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এইভাবে মনে রাখতে পারো যে সোনার তরী, হ্যাঁ, সোনার তরীতে বিদ্রোহীর প্রতিদান 18 মাত্রা। সোনার তরীতে বিদ্রোহীর প্রতিদান 18 মাত্রা। সোনার তরীতে বিদ্রোহীর প্রতিদান 18 মাত্রা। শেষে মাত্রা আছে, তার মানে এই সকল কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তার মানে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, 18 মাত্রা মানে 18 বছর বয়স, এই 4টা কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তো একটা টেকনিকের মাধ্যমে 4টা কবিতা মনে রাখতে পারতেছো, তাই না? তো বারবার মুখস্থ করো, সোনার তরীতে বিদ্রোহীর প্রতিদান 18 মাত্রা। তো এই সকল কবিতা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী, বিদ্রোহী প্রতিদান এবং 18 বছর বয়স। ক্লিয়ার? এবার দেখো 27 নং আর 2টা এমসিকিউ আছে, তারপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। দেখো 27 নং এমসিকিউটা কি? 27 নং এমসিকিউটিতে বলা হয়েছে দুরন্ত শব্দের বিপরীত শব্দ কোনটা। বলেছিলাম না যে বিপরীত শব্দটা গুরুত্বপূর্ণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। তো দুরন্ত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে তোমার দুরন্ত, শান্ত। দুরন্ত এর বিপরীত হচ্ছে শান্ত, মুখস্থ করে ফেলবে একবার, বোঝাই যাচ্ছে, তাই না? দুরন্ত মানে যে প্রচুর ছুটে বেড়ায়, গতিশীল, তাই না? এক জায়গায় বসে থাকে না, সে হচ্ছে দুরন্ত। আর শান্ত কি? যে একদম বসে থাকে, নীরব, তাই না? একদম কাম, শান্ত একদম, তাই না? তো এটা হচ্ছে কথা। তো দুরন্তের বিপরীত শান্তই। দুরন্তের বিপরীত নিরীহ হইতে পারে না। হ্যাঁ, নিরীহ মানে কোনো দোষ নাই এরকম, এটার সাথে কি যায়? যায় না। সরল তো যায় না, তো অকর্মকও যায় না। দুরন্ত না হইলেই যে সে অকর্মক, বিষয়টা এমন না, ঠিক আছে? দুরন্তের বিপরীত শান্ত, এটাই যায়। এই যে দিয়ে আছে, দেখছো? দুরন্তের বিপরীত হলো শান্ত। দুরন্ত বলতে বোঝায় চঞ্চল, দুর্বৃত্ত, আমি বারবার বলছি, তাই না? অশান্ত, যে ছুটে চলে, গতিশীল, বসে থাকে না একটা জায়গায়। আর বিপরীত শব্দ শান্ত, যে শান্ত ছেলেটি শুধু পড়ালেখায় মনোযোগ দেয়, ঠিক আছে? একটা ব্যাখ্যা দিয়ে আছে। তো দুরন্ত মানে চঞ্চল, অশান্ত, দুর্ধর্ষ, দুর্দান্ত, হ্যাঁ, গতিশীল, এরকম। আর বিপরীত শব্দ হচ্ছে শান্ত, এই যে বলেছি। এই হচ্ছে কথা, মানে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস বাংলা বিষয় নিয়ে এটা। আর এরকম ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আমরা সাধারণ জ্ঞান, ইংরেজির ক্ষেত্রে এরকম ক্লাস নিয়ে আসবো। তো দেখো শেষ এমসিকিউ 28 নং এমসিকিউ কি বলছে? আপন শব্দের সমার্থক শব্দ নিচের কোনটা? আপন। তো এখানে তোমার দেখতে হবে 9টা কোন ন আছে, মূর্ধন্য ন আছে নাকি দন্তন্য ন আছে। তো মূর্ধন্য ন থাকলে আপন মানে দোকান, মূর্ধন্য ন থাকলে আপন মানে দোকান, আর দন্তন্য ন থাকলে আপন মানে নিচ, এটাই। তো আপন, এই তো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই কোশ্চেনটা অনেকবার আসছে, চাকরির পরীক্ষায় বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এটা আসছে। তো আপন এর অর্থ হচ্ছে তোমার কি? দোকান। মূর্ধন্য থাকলে পণ, তাই না? মূর্ধন্য না থাকলে আপন শব্দের তো দোকান, আর মূর্ধন্য না থাকলে, দন্তন্য থাকলে আপন শব্দের তো নিজ। তো এটাই তো, নিজ হবে না, তাই না? কারণ এটা মূর্ধন্য ন আছে। স্বয়ং হবে না, নিজ মানেই স্বয়ং, ঠিক আছে? এটা হবে না, দোকানটা হবে। আর এ ও বি উভয় না, দুটো তো একসাথে হবে না, দোকান হবে অ্যান্সার। তো এইভাবে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছে, আপন মানে নিজ বা স্বয়ং, আর আপন মানে দোকান, কখন? মূর্ধন্য না হলে দোকান। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমাদের বাংলা সলভ ক্লাস শেষ হইলো। তোমরা যারা আমার এই এক্সাম ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, তারা হচ্ছে আমার কে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি স্ক্রিনে এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের কারণে আমি অনুপ্রাণিত হই।